ওকে, তা এখন আমরা ঢাকা বোর্ড 23-এ একটা ম্যাথ দেখব। তা এটা আমাদের ওয়ান শট সিকিউ ক্লাস, ওয়ান শট সিকিউ ক্লাস। তা আমি রেকর্ডেড দিতেছি যাতে টাইমটা ওয়েস্ট বেশি না, কারণ ক্লাসগুলো অনেক বড় হবে। আর একটা কথা হচ্ছে, আমরা বেসিক থেকে পড়বো, এমন না যে প্রশ্ন দেখে উত্তর দেওয়া এমন শুরু করবো না। আমরা বেসিক থেকে বুঝে বুঝে পড়বো, প্রতিটা ম্যাথ এমন করে বেসিক থেকে বুঝে বুঝে পড়বো, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করে ফেলি। আচ্ছা, এখানে দেখো আমাদের দুইটা মোটরের ইনফরমেশন দেওয়া আছে। এখানে আমার দুইটা মোটর ইনফরমেশন দেওয়া আছে, দুটি তড়িৎ মোটরের সংশ্লিষ্ট তথ্য। এটা মোটর 1, এটা মোটর 2, পি একটা মোটর, কিউ একটা মোটর। তা মোটরের ক্ষমতা দেওয়া আছে, একটা মোটরের ক্ষমতা হচ্ছে 2.5 কিলোওয়াট। একটা মোটরের ক্ষমতা হচ্ছে 2.5 কিলোওয়াট। দেন হচ্ছে পানির ভর দেওয়া আছে, দেন মোটরটা পানি উচ্চতায় যে তুলবে ওই উচ্চতা দেওয়া আছে, সময় দেওয়া আছে, ঠিক আছে? তা যেহেতু এখানে ক্ষমতা হিসাব নিকাশ আছে, আর আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে বিভব শক্তি বের করতে বলতেছে, ঘন আমরা কর্ম দক্ষতা বের করতে বলতেছে। তা মোট কথা আমার এই জিনিসগুলোকে বোঝা উচিত যে এই জিনিসগুলোকে কি, তাই না? আচ্ছা, তা মোটরের ক্ষমতা বলতে কি বোঝায়? মোটরের ক্ষমতা হচ্ছে, ধরো এখানে একটা মোটর আছে, এই মোটরটা ধরো ভিতরে চলতেছে, এখানে পাখা থাকে, তাই না? মোটরের ভিতরে পাখা থাকে, আর এই পাশে একটা পাইপ থাকে, এখান থেকে পানি নেয়, এখানে পানি দেয়। আচ্ছা, আর এখান থেকে কারেন্ট প্রবাহ করা হয়, তাই না? মোটরের ক্ষমতা হচ্ছে এই কত পরিমাণ কারেন্ট, বা ও তো চলতে একটা কারেন্টের দরকার আছে, তাই না? কত পরিমাণের শক্তি ওর ইনপুট দরকার, ইনপুট কি পরিমাণ শক্তি ও ইনপুট করবে, এটা হচ্ছে মোটরের ক্ষমতা, ঠিক আছে? ও যদি 100 ইনপুট করে, এটা হচ্ছে মোটরের ক্ষমতা হচ্ছে 100। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে ও এই যে পাখাটাকে যে ঘোরাচ্ছে, ওর ইন্টারনাল কিছু লস আছে। ওর কি আছে? ইন্টারনাল লস আছে। ওকে, কিছু ইন্টারনাল লস আছে। এই লস হওয়ার পর ও আমাদের আউটপুট দেয়। ধরো ও 100% ইনপুট করতেছে, এটা একটা ক্ষমতা। ও আমাদের দিতেছে 60%, ও 60% ক্ষমতা আমাদের দিতেছে, আমাদের 60% দিতেছে। তাহলে ওর লস কত হইল? 40%, তাই না? আচ্ছা, এটাই পার্সেন্টেজ দেখাচ্ছি, এটা যে আমি সংখ্যা হিসাব করতাম। ধরো হচ্ছে ও হইলো 10 কিলোওয়াট নিতেছে, ইনপুট করতেছে। এটা কি হইলো? ও হচ্ছে 6 কিলোওয়াট আমাকে কাজ হিসেবে দিল। ধরো পানিটা 6 কিলোওয়াটে দিল, আর নিজে কতটুকু লস করলো? 4 কিলোওয়াট। এগুলো কি সব ক্ষমতা না? ক্ষমতা হিসাব তো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই মোটরটা কত ভালো, এই মোটরটা কত ভালো। ধরো এই মোটরটা 40% লস গেছে, বা 4 কিলোওয়াট লস গেছে। আমি যদি বলি আমি আরেকটা মোটর নিয়ে আসবো যার শুধুমাত্র 3 কিলোওয়াট লস যাবে, 10 কিলোওয়াট দিলে 7 কিলোওয়াট তুমি পাবা, 3 কিলোওয়াট লস যাবে, ওই মোটরটা বেশি ভালো না? অবশ্যই মোটর বেশি ভালো। আবার যদি বলি আমি এমন একটা মোটর বানাইছি 10 কিলোওয়াট দিবা, জাস্ট 1 কিলোওয়াট লস যাবে, আর বাকি 9 কিলোওয়াট তুমি পাবা, ওটা আরো বেশি ভালো না? ভালো না? হ্যাঁ, ওই মোটরটা আরো বেশি ভালো। তুমি তো ওইটা আরো আগে কিনবা, যে না, যেই মোটরের লস সবচেয়ে বেশি কম হবে সেই মোটরটা আমার জন্য লাভজনক। যে মোটরের লস সবচেয়ে কম হবে সেই মোটরটা আমার জন্য লাভজনক। কারণ এই মোটরের আউটপুট যদি 6 হয়, ইনপুট যদি 10 হয়, তাহলে কর্মদক্ষতা কত হবে? কর্মদক্ষতা কত হবে? আমি আউটপুটটার সাথে ইনপুটটাকে ভাগ করে দেব, ইন্টু 100 করে দেবো, 100% আমার জন্য 100 করে দেবো। তা আউটপুট আমার কত ছিল? 6 ছিল, এটা 10 ছিল, ইন্টু 100, তাহলে কত হয়? 60%। বুঝাই যাচ্ছে? এটা তো বুঝাই যাচ্ছে, এটা তো আর না বুঝার কিছু নেই, এটা তো বুঝাই যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা, এখন যদি এমন একটা মোটর আনতো যে এটা আমার আউটপুট 6 না, আউটপুট দিতে আমার ছিল 9, সে কি 0.9% কত হয়? 90% এটা আমার আউটপুট আসতো, 90% আসতো না? 90% আসতো।
আচ্ছা, এটা হচ্ছে আমার ক্ষমতার হিসাব নিকাশ, যে আসলে ক্ষমতা না সরি দক্ষতা, ও দক্ষতা কত, ও কত নিতেছে, ও আমার কাছ থেকে কত নিতেছে আর আমাকে ফিডব্যাক কত দিচ্ছে, এই দুটো ভাগ করে 100 দ্বারা গুণ করে ওটা আমার দক্ষতা। ওকে, আচ্ছা আচ্ছা, দক্ষতা নিয়ে আমাদের কোনো প্রেশার নাই, আমরা জাস্ট এটা তো সব করে আসছো, জাস্ট রিক্যাপ দিতেছি, বেসিক থেকে আমরা রিক্যাপ দিয়ে আসবো। আচ্ছা, আর একটা জিনিস, ধরো একটা বস্তুকে বিভব শক্তি ধরো একটা বস্তুকে তুমি 100 মিটার উচ্চতা উঠাবা, এই নাও উঠাইলা, উঠানো শেষ, এর মধ্যে কি কাজ করবে? এই কিন্তু গ্র্যাভিটির নিচের দিকে টানবে, গ্র্যাভিটি নিচের দিকে টানবে না? এর একটা ভর আছে, এম ভরের বস্তু, এটা ভর আছে না, এন্ড এই একটা উচ্চতা উঠছে, 100 মিটার উচ্চতা উঠছে না? ও যত উচ্চতা উঠবে গ্র্যাভিটি তত বেশি টানতে সাহায্য না, গ্র্যাভিটি টানার প্রবণতা তত বেশি হবে না? হ্যাঁ, আর ওর ভর তো ঘরে থাকবে। এই যে ভূমি হতে যে উচ্চতা উঠায় এর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, শক্তি স্টোর হয়, শক্তি সঞ্চিত হয়, এটাকেই বলে বিভব শক্তি। ঠিক আছে? আচ্ছা, এখন এই বস্তুটাকে যদি ফেলে দিতাম, ধরো এই বস্তুটা তো এখানে ছিল, তাই না? এই বস্তুটা এখানে ছিল, দেন কোনো একটা সময় বস্তুটা এইভাবে পড়তেছে, কোনো একটা সময় বস্তুটা ফেলে দিছি, ফেলে দেওয়ার ফলে এর মধ্যে একটা গতি সৃষ্টি হচ্ছে না? গতি সৃষ্টি হওয়ার ফলে এর মধ্যে আরেক ধরনের শক্তি স্টোর হচ্ছে, গতি সৃষ্টি হওয়ার ফলে এর আরেক ধরনের শক্তি স্টোর হচ্ছে, এটাকে বলা হয় গতিশক্তি। আর এই জিনিসটাকে বলা বিভব শক্তি। গতিশক্তির উচ্চতা মাপতে হয় ওর সরণ অনুযায়ী, ও এখানে ছিল, আসছে এখানে, ওর সরণ যেখানে গতিশক্তি উচ্চতা সেখানে। আর বিভব শক্তি উচ্চতা মাপতে হয় ভূমি হতে উচ্চতা, বিভব শক্তির উচ্চতা মাপতে হয় ভূমি হতে উচ্চতা, বিভব শক্তির উচ্চতা মাপতে হয় ভূমি হতে উচ্চতা। ঠিক আছে? আচ্ছা, বিভব শক্তির উচ্চতা মাপতে হয় ভূমি হতে উচ্চতা। ওকে, আমি এই জিনিসগুলো বেছে দেখালাম কারণ এই কোশ্চেনের জন্য এগুলোই দরকার। হ্যাঁ, এখন দেখো কোশ্চেন নি সলভ হয়ে যাবে। আচ্ছা, এখানে মোটরগুলো কি দেওয়া আছে? পি আছে, কিউ আছে, পানির ভর আছে, থাকলো এই উচ্চতা আছে, সময় আছে। ঠিক আছে? আচ্ছা, গ নাম্বার কি? পি মোটরের বিভব শক্তি বের করো। গ নাম্বার পি মোটরের বিভব শক্তি, তা পি মোটরের দেয়া আছে, পি মোটরের দেয়া আছে। আচ্ছা, কি কি দেয়া আছে দেখি। পাওয়ার দেওয়া আছে, পাওয়ার আমার দরকার নেই, বিভব শক্তির জন্য তো পাওয়ার দরকার নেই, আমার দরকার কি এম জি এইচ, তাই না? ভর দরকার, উচ্চতা দরকার, গ্র্যাভিটি দরকার। আচ্ছা, এম কত? পি মোটরের কত ভর ধরছে? 2000। আচ্ছা আচ্ছা, জি কত? জি হচ্ছে 9.8, কারণ যদি গ্র্যাভিটি 9.8 থাকবে, এটা কিন্তু কেজি। হ্যাঁ, আর এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা আচ্ছা, আর সময় দরকার নেই, যেহেতু মানে বিভব শক্তি স্যার উচ্চতা এইচ, ভূমিগত উচ্চতা কত? 20 মিটার। ওকে, তাহলে আমরা কি জানি? বিভব শক্তি ইকুয়াল টু এম জি এইচ। এম এর ভর কত? 2000, একক, দশক, শতক, হাজার, ইনটু 9.8 ইনটু 20।
392000 জুল। এটা আমার অ্যান্সার। এটা 3 মার্ক পেয়ে গেছে, ঠিক আছে? আর কিচ্ছু না, কিছু তো না, বিভব শক্তি বের করতে বলছে, তাই না? বিভব শক্তি বের করতে বলছে। আচ্ছা, ওকে ওকে, তো এটা নিয়ে আমাদের প্যারা নেই, এটা কিছু বললো আমাদের কাছে। এখন বিভব শক্তি আর কি, এখন আমরা ঘ করবো। ঘর জন্য বড় জায়গায় দরকার, তো সাইডে লিখলাম ঘ নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে কিউ অপেক্ষা পি শ্রেয় কর্মদক্ষতা বিবেচনা করো। আমি তোকে বললাম না, যেই মোটর তোমাকে কর্মদক্ষতা সবচেয়ে বেশি সেই মোটর আমি কিনবো, কারণ ওই মোটরের লস সবচেয়ে কম। বলছি না, যে মোটরের কর্মদক্ষতা সবচেয়ে বেশি ওই মোটরের লস সবচেয়ে কম, কারণ আউটপুট বেশি হয়, তাই না? আচ্ছা, এখন আমি দুইটা মোটরের কর্মদক্ষতা বের করবো। কর্মদক্ষতা বের করে দেখবো কোন মোটরের পার্সেন্টেজ সবচেয়ে বেশি, ওইটাই আমি বলবো শ্রেয়। এখন দেখবো কিউ মোটরটা আসলে শ্রেয় নাকি পি মোটরটা আসলে শ্রেয়, ঠিক আছে? আচ্ছা, এখানে যে মোটরের ক্ষমতাগুলো দেওয়া আছে, এটা কিন্তু ডাইরেক্ট ইনপুটটা দেওয়া আছে। ধরো এটা যদি মোটর হয়, এটা তো মোটর, তাই না? এটা কারেন্ট, এখানে যেটা ঢুকবে ইনপুটগুলো এখানে দেওয়া আছে। এই যে P1 Q1 ইনপুটগুলো দেওয়া আছে। আমাদের করতে হবে আউটপুট বের করতে হবে, আউটপুটের ক্ষমতা বের করতে হবে, তাই না? আচ্ছা, আমরা আউটপুট বের করলে এই আউটপুট ভাগ ইনপুট করে দিয়ে 100 দ্বারা গুণ করলে আমার কর্মদক্ষতা বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে পি মোটরের ক্ষেত্রে আচ্ছা, ক্ষমতা পি মোটরের ক্ষেত্রে এখন আমরা কার্যকর ক্ষমতা বের করব। ক্ষমতা কি? একক সময় কাজকে ক্ষমতা বলে না, W/T। একক সময় কাজকে ক্ষমতা বলে না, কাছে কি বলি? Fs/T বলা যায় না? যায়। এই F কে কি বলা হয়? mgS/T বলা যায় না? আচ্ছা, S তো ভূমির ক্ষেত্রে হয়, এইখানের কাজগুলো কিন্তু সব উচ্চতার ক্ষেত্রে হচ্ছে, তাই না? ওই জন্য কি S না বলে এটাকে আমি H বলবো, mgH/T। আচ্ছা, তা পি মোটরের ক্ষমতা বের করতে হবে। তা ক্ষমতা বের করতে গেলে আমার কি করতে হবে? ক্ষমতা বের করতে কি করতে হবে? m কত? 2000 ইনটু g হচ্ছে 9.8 ইনটু h হচ্ছে 20 মিটার, h হচ্ছে 20 মিটার। আচ্ছা, আর সময় কত? 210 সেকেন্ড। 210 সেকেন্ড, 210 সেকেন্ড। দেখি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, উত্তরটা লেখানো জায়গা নেই এখানে। আচ্ছা, দেখেন কি অ্যান্সার কি আসলে, দেখি। ওয়ান 866.66, ঠিক আছে? এটা হচ্ছে কিলোওয়াট না, এটা ওয়াটে আছে, সরি, এটা শুধু ওয়াটে আছে, কিলোওয়াট কেন? এটা শুধু ওয়াটে আছে, ওকে? এটা ওয়াটে থাকবে কারণ আমার সব হচ্ছে মিটারে আছে, সেকেন্ডে আছে, ভর আমার কেজিতে আছে, কিলোওয়াট কেন হবে, তাই না? ওয়াটে হবে। আচ্ছা, তো আমি একটা ক্ষমতা বের করলাম, জাস্ট একটা ক্ষমতা বের করলাম। এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, এটাই আমাকে আউটপুট দিতেছে। এটাই কিন্তু আউটপুট, এটাই কিন্তু আমার আউটপুটটা যেটা আমি পাচ্ছি। আর এটা কিন্তু ইনপুট ছিল, এটা কিন্তু ইনপুট, এটা কিন্তু ইনপুট যেটা ও দিচ্ছে। আমি মনে করো কারেন্ট দিচ্ছিলাম, আর আমি যে কাজ পাচ্ছি সেটা ছিল এটা। এখন এর কর্মদক্ষতা বের করতে হবে। তা দেখি কর্মদক্ষতা বের করি। তাহলে পি মোটরের কর্মদক্ষতা, পি মোটরের কর্মদক্ষতা। আচ্ছা, কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। তা তোমরা শুধু কর্মদক্ষতা লিখলেও হবে, বা এইটা ইটা বলে, এটাকে বলে ইটা। কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা ইনটু 100%।
এই কার্যকর ক্ষমতা ইংলিশে হচ্ছে আউটপুট, এটাকে বলা হয় আউটপুট। আর প্রদত্ত মানে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় ইনপুট ইংলিশে। ওকে, আচ্ছা, এটাকে বলা আউটপুট, এটাকে বলা ইনপুট। আচ্ছা, এখন আমরা কার্যকর ক্ষমতা কি ছিল, কার্যকর ক্ষমতা কি ছিল 1866.666 এমন ছিল, তাই না? আচ্ছা, আর প্রদত্ত ক্ষমতা 2.5 কিলোওয়াট। কিলোওয়াটকে ওয়াটে করতে কি লাগে, এই 2.5 কে 1000 দ্বারা গুণ করলে হবে, এই 2.5 ইনটু 1000, তাহলে এই জিনিসটা ওয়াটে পরিণত হবে। 2.5 কে 1000 দ্বারা গুণ করলে কিলোওয়াট থেকে ওয়াটে পরিণত হবে। কিলোওয়াট থেকে ওয়াটে নেওয়ার জন্য 2.5 কে 1000 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, ওকে, তাহলে 18666.666 ডিভাইডেড বাই 2.5 ইনটু 100,000, সরি, তাহলে আসে ইনটু 100% না, ইনটু 100%, তাহলে আসে হচ্ছে অ্যানসারটা আসে আর কি, অ্যানসার আসে 74.66%, 74.66%, তাহলে অ্যানসার আসে 74.66%। এটা পি মোটরের জন্য। এখন আমরা কিউ মোটরের কাজ করব। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ কিউ মোটরের আউটপুটটা বের করা, প্রদত্ত ক্ষমতা বের করা ক্ষেত্রে। ওকে, তারপরে এখানে ক্ষমতা কি হবে, ক্ষমতা এম জি এইচ বাই টি, তাই না? একটু আগে দেখছি এম কত হবে 2100, 2100 ইন্টু 9.8 ইন্টু কত উচ্চতা উঠেছে, 15 মিটার উঠেছে, 15 মিটার উঠেছে কত সেকেন্ডে, 180 সেকেন্ডে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার মান কত আসবে দেখি, 2100 ইন্টু 9.8 ইন্টু 15 ডিভাইড বাই 180, কত আসে 1715 ওয়াট, ঠিক আছে? আচ্ছা, তা এই কিউ মোটরের আউটপুট কত ছিল, ইনপুট কত ছিল, কিউ মোটরের ইনপুট ক্ষমতা বা হচ্ছিল প্রদত্ত ক্ষমতা কত ছিল, যে 2.4 কিলোওয়াট অথবা 2.4 ইন্টু 1000, তাহলে 2400 ওয়াট। এটা কিন্তু প্রদত্ত ক্ষমতা ছিল, কিউ মোটরের প্রদত্ত ক্ষমতা ছিল এটা। আচ্ছা, তাহলে এখন আমরা কর্মদক্ষতা বের করব, ইটা বের করব। ইটা কি, কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, বলতে আউটপুট বাই ইনপুট ইনটু 100%, তাই না? আউটপুটটা কি, যেটা বের হচ্ছে কার্যকর ক্ষমতা, ইনপুটটা কি প্রদত্ত ক্ষমতা, ঠিক আছে? আচ্ছা, বের হচ্ছে কোনটা, এটা না, এটা কিন্তু বের করতেছি আমি, আর এটা কিন্তু ঢুকানো হয়েছে, ঠিক আছে? এটা ঢুকানো হয়েছে আর এই ওয়াটটা বের হচ্ছে। আচ্ছা, তাহলে আউটপুটটা কি হবে 1715 আর ইনপুটটা কি হবে 2400 ইনটু 100%। তো এটা দেখি ক্যালকুলেশন করে কত আসে, ইনটু 100%, 71.45%। তা দেখো একটা জিনিস দেখো, এই কিউ মোটরে আমার কর্মদক্ষতা কত বেরিয়েছে, 71% না? কিউ মোটরের কর্মদক্ষতা, এটা কি কিউ মোটর 71%, আর পি মোটর, এই পি মোটরে আমার ক্ষমতা কত বেরিয়েছে 74% না? কোনটা বেশি, কিউ মোটর বেশি না পি মোটর বেশি?
পি মোটরের ক্ষমতা বেশি, মানে কার কর্মদক্ষতা বেশি, কার কর্মদক্ষতা বেশি? এই পি মোটরের কর্মদক্ষতা বেশি না? যেহেতু পি মোটরের কর্মদক্ষতা বেশি, তাহলে বলতে পারি যে কিউ অপেক্ষা পিএ শ্রেয়। কিউ অপেক্ষা পিএ শ্রেয়। শ্রেয় মানে কি? ভালো। কর্মদক্ষতা বিবেচনা করে দেখো, আমরা কর্মদক্ষতা বিবেচনা করছি কে সবচেয়ে বেশি ভালো। এই পি মোটরটা বেশি আমাকে কর্মদক্ষতা দিচ্ছে, তাই পি মোটর ভালো। আর কিউ মোটরটা কম কর্মদক্ষতা দিচ্ছে, তাই কিউ মোটর আমাদের কাছে খারাপ। তো আমরা যে বাজার থেকে মোটর কিনতে যাই, তখন আমরা এই পি মোটরটাই কিনবো, কারণ এর আউটপুটটা বেশি পাইতেছি ইনপুটের তুলনায়, এই মোটরটাই আমি বেশি ভালো বিবেচনা করতেছি। ঠিক আছে? ওকে, নেক্সট। এগিয়ে রাশি করতেছি। ওকে, তা এখানে আমার একটা চিত্র দেওয়া আছে, যে আমরা দেখতে পারতেছি এখানে একটা ঢাল, একটা ভূমি আছে ঢালু। তা এখানে এই একটা বস্তুকে এই আর বিন্দু থেকে পি পর্যন্ত টেনে আনতেছে, চিত্র দেখে যা বুঝতেছি আমি। আর এই পি থেকে আর এর দূরত্ব হচ্ছে 5 মিটার। এখানে আবার পি থেকে কিউ এর দূরত্ব, মানে ঢালটা যে এই ঢালু, এই ঢালুর পি আর কিউ এর দূরত্ব হচ্ছে 3 মিটার। আচ্ছা, এখন এখানে বলছে একটি, মানে এই যে এটা কিন্তু ব্লক, এটা কি? এটা কিন্তু ব্লক। হ্যাঁ, এটা কিন্তু ব্লক। আচ্ছা, ব্লকটির ওজন 100 নিউটন। ব্লকটির ওজন দেওয়া আছে। ওজন কি? ওকে যে গ্র্যাভিটি নিচে টান দিছে, এটি তো ওজন, তাই না? এটি তো ওজন। ওর ওজন কি দেওয়া আছে? ডাব্লিউ কি দেওয়া আছে? 100 নিউটন, তাই না? ওয়েট। আচ্ছা, ব্লকটিকে 100 নিউটন বল প্রয়োগ করে ঢাল বরাবর টানা হলো। আবার একে আবার 100 নিউটন ফোর্স ক্রিয়েট করে, মানে ফোর্স দিয়ে, একটা 100 নিউটন ফোর্স দিয়ে ওকে উপরের দিকে নিয়ে গেছে। মানে এটা আমার তো জায়গাটা ছিল, বলতে ঢালু জায়গাটা ছিল, এখানে আমার একটা ব্লক রাখা আছে। এই ব্লকটাকে আমি 100 নিউটন ফোর্স দিছি, 100 নিউটন ফোর্স দিছি, দেন এই বস্তুটা আমার এই উপরে আসছে। ঠিক আছে? 100 নিউটন ফোর্স দেওয়াতে উপরে আসছে, বা হচ্ছে 100 নিউটন ফোর্স দিয়ে টানা হয়েছে, যেহেতু টানার কথা বলছে, এটা টানা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কোশ্চেন সলভে যাব। ঠিক আছে? এখন আমরা কোশ্চেন সলভে যাব। তো আমরা আগে গ নাম্বারটা করে দেখি কি আসে। আচ্ছা, গ নাম্বার বলছে আর হতে পি বিন্দুতে নিতে কৃত কাজ এবং পি বিন্দুতে বিভব শক্তির পার্থক্য কত? আচ্ছা, আমাকে প্রথমে কৃত কাজ বের করতে হবে, দেন আমাকে বিভব শক্তি বের করতে হবে। পি বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে। আচ্ছা, দেন এদের পার্থক্য করতে হবে। কৃত কাজের যেমন একক হচ্ছে জুল, বিভব শক্তির একক জুল, তার মানে এই দুইটাকে একসাথে মাইনাস করা সম্ভব, একই রাশি তো, তাই না? আচ্ছা, তাহলে আবার আর বিন্দু থেকে পি বিন্দুতে কৃত কাজ। আচ্ছা, আমরা কি লিখি যে আর বিন্দু হতে পি বিন্দুতে কৃত কাজ, আর হতে পি বিন্দুতে, এটা কিন্তু গ নাম্বার, হ্যাঁ, বিন্দুতে কৃত কাজ W = Fs, তাই না? কৃত কাজ কি? W = Fs। আচ্ছা, এখানে F টাই তো ছিল কত বল দেওয়া হচ্ছে, কত বল দেওয়া হচ্ছে? 100 নিউটন দেওয়া হচ্ছে না? আচ্ছা, 100 নিউটন দেওয়া হচ্ছে ইনটু S, আমার কত সরণ করতেছে? 5 মিটার না? দেখো 5 মিটার সরণ ঘটে, আর থেকে পি পর্যন্ত সরণ ঘটে 5 মিটার, তা 5 তাহলে কি 500 জুল। তাই আমি কৃত কাজ পেয়ে যাচ্ছি 500 জুল। এখন কথা হচ্ছে আমার বিভব শক্তি কত? বিভব শক্তি, এখানে একটা চরম ভুল করি যে বিভব শক্তি আমরা উচ্চতা মাপতে পারি না। বিভব শক্তির আমরা উচ্চতা মাপতে পারি না। বস্তুটা ছিল এখানে, ও পরবর্তীতে কোনো এক সময় এখানে চলে আসবে, তাই না? ছিল আর বিন্দুতে, কোনো এক সময় চলে আসবে পি বিন্দুতে। ঠিক আছে? তাহলে এর উচ্চতা কত? আমি এখান থেকে তো 5 মিটার, এটা কি এইচ ধরবো 5 মিটার? না, এটা আমরা এইচ ধরবো না। এর উচ্চতা ধরবো ভূমি হতে। ভূমি হতে কত উচ্চতা? ভূমি হতে কিন্তু 3 মিটার। ভূমি হতে কিন্তু 3 মিটার, প্রশ্ন দেওয়াই আছে। ভূমি হতে 3 মিটার উচ্চতা। এই দেখো, ভূমি হতে 3 মিটার উচ্চতা।
তা বিভব শক্তির ক্ষেত্রে একটা জিনিস নোট করে রাখো যে বিভব শক্তির উচ্চতা হচ্ছে ভূমি হতে উচ্চতা। এইটা নোট করে রাখো, বিভব শক্তির উচ্চতা মানে কি এইচ আর কি। আর গতি শক্তির ক্ষেত্রে গতি শক্তির ক্ষেত্রে এইচ উচ্চতা ধরবো হচ্ছে হলো বস্তুর সরণ কোথায়, বস্তুর সরণ অনুযায়ী। বস্তু যদি উপর থেকে নিচে পড়ে কতটুক সরণ হলো ওইটা ধরবো, বস্তু যদি নিচ থেকে উপরে উঠে কতটুক সরণ ঘটলো ওই ধরবো, ওইটা কি গতিশক্তি ক্ষেত্রে। আর বিভব শক্তি কি জাস্ট ভূমি হতে উচ্চতা। দেখো এই বস্তুটাকে পি বিন্দুতে আনার পর এর ভূমি হতে উচ্চতা কিন্তু 3 মিটার ছিল, তাই না? তো এর যদি গতিশক্তি বের করতে চাই তাহলে কি করব? চলো দেখাই, আগে বেসিকটা দেখালাম, ঠিক আছে? বোরিং হয়ে গেল, জাস্ট বেসিকটা দেখালাম, এই জিনিসটা নোট করে রাখো। আচ্ছা, তখন আমরা বিভব শক্তি বের করব। বিভব শক্তি ইপি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু mgh। দেখো এখন দেখো mg কত, বস্তুর mg কত? দেখো বস্তুর ওজন কিন্তু 100 নিউটন, বস্তু এখানে থাকলে ওজন যায়, এখানে থাকলে ওজন তাই, তাই না? কারণ ওজন কি m গুণন g, তাই না? বস্তুর ওজন কি, এটাই আমার বস্তুর ওজনটা না? দেখো এটা আমার ওজন না, হ্যাঁ এটাই আমার ওজন তো, তাই না? এই দেখো আমি এখানে লিখছিলাম ওজন। আচ্ছা 100 নিউটন ইনটু h কত? দেখো ভূমি হতে উচ্চতা কত? 3 মিটার না? হ্যাঁ 3 মিটার, তাহলে কত হয়? 300 জুল, ঠিক আছে? তাহলে কি বলছে যে পার্থক্য, ওকে, কৃত কাজ ও বিভব শক্তির পার্থক্য, বিভব শক্তির পার্থক্য is equal to W minus EP। W কত? 500 নিউটন, 500 মাইনাস EP কত? 300, সরি নিউটন কেন, জুল, 300, তাহলে কত আসে? 200 জুল। এটা কি আমার পার্থক্য আসছে, দ্যাটস ইট, আমার সলভ, তাই না? এইটা তো বেশি ভেজাল কোনো ম্যাথ না, তাই না? এটা খুব ইজি ছিল, আচ্ছা দেন আসি ঘ নাম্বারে, আমরা ঘ নাম্বারে। আচ্ছা, ব্লকটি মুক্তভাবে পড়লে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1 থাকে? ওকে, ঘ নাম্বার। আচ্ছা প্রথমে আমরা যে নোট করব, কি নোট করব? ধরো এই প্রশ্নটার জন্য এই যে নোটটা দরকার, এই নোটটা বুঝে যাবে। হ্যাঁ প্রথমে এটা নোট করো, গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ, ঠিক আছে? আর এটা হচ্ছে আরেকটা ধরো হচ্ছিল বিভব শক্তি গতি শক্তি ধরো 1/4 গুণ ধরো, ঠিক আছে? এটা হচ্ছে গতি শক্তি বিভব শক্তি 1/3 গুণ, আর এটা হচ্ছে বিভব শক্তি গতি শক্তি 1/4। আচ্ছা এই গতি শক্তিকে আমি ই কে বলবো, কারণ কি গতিশক্তি ইংলিশ হলো কাইনেটিক এনার্জি অফ কাইনেটিক, ঠিক আছে? এর জন্য ই কে বলবো। আর বিভব শক্তিকে আমি ইপি বলবো, কারণ কি এটা হলো পটেনশিয়াল এনার্জি, ওকে? আচ্ছা এখন দেখো গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ, দেখো গতিশক্তি বিভব শক্তির 1/3 গুণ, তাহলে কার 1/3 গুণ? বিভব শক্তির 1/3 গুণ। তাহলে বিভব শক্তির 1/3 গুণ হইলে তাহলে আমি লিখতে পারি ই কে ইজ ইকুয়াল টু বিভব শক্তির 1/3 গুণ, যার 1/3 গুণ তার সাথে বসাতে পারো, দেন দুটো ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা এখানে যদি বলতো
গতিশক্তির বিভব শক্তির 3 গুণ, তাহলে কি করতাম, এই দেখো সেম ই কে লিখতাম ইকুয়াল টু ইপি লিখতাম, ঠিক আছে, দুইটা সমান করলাম, গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, কার 3 গুণ, বিভব শক্তির 3 গুণ, এই যে বিভব শক্তির সামনে 3 বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এই যে বিভব শক্তি ইপি, এই দেখো গতিশক্তি ই কে, ওকে। এখন কি লিখছে এখানে, বিভব শক্তি গতিশক্তির 1/4 গুণ, ঠিক আছে। তাহলে বিভব শক্তি কি ইপি, গতিশক্তি কি ই কে, কার 1/4 গুণ, কার, এটা কার, এটা কার, গতিশক্তির না, তাহলে এই গতিশক্তির সামনে বসাই দাও, ঠিক আছে। এখানে যদি শুধু বলতো যে অর্ধেক, যদি বলতো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, কি করতাম, বিভব শক্তি বসাইতাম, গতিশক্তি বসাইতাম, কার অর্ধেক, গতিশক্তির অর্ধেক না, তার সামনে বসাই দাও। এই জিনিসটা কখনো ভুল করিও না, এই জিনিসটা কখনো ভুল করিও না, ঠিক আছে, এই জিনিসটা কখনো ভুল করা যাবে না, ওকে, এই জিনিসটা কখনো ভুল করা যাবে না, ওকে। এটা তুলে নাও পজ করে, দেন আমরা একটু প্রশ্নের দিকে আগাই, মেইন কনসেপ্টে আগাই, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে বস্তুটি মুক্তভাবে পড়লে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 1/3 হবে। এখন তো বুঝি কথাটা, বিভব শক্তি গতিশক্তি 1/3 মানে কি। আচ্ছা আচ্ছা, এখানে বলছে কত উচ্চতায়। আচ্ছা, আমরা যদি এটা চিত্রটা আরেকবার আর্ট করি, আমরা দেখো এটা ছিল পি, এটা ছিল কিউ, এটা ছিল আর, তাই না। হ্যাঁ, এখানকার এইচ হচ্ছে 3 মিটার, বক্সটা ছিল এইখানে, এই 3 মিটার উপর থেকে ফেলে দিছি, ঠিক আছে। এখন বলছে ভূমি হতে কত উচ্চতায়, ব্লকটি মুক্ত করলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি 1/3। আমি ধরে নিচ্ছি যে এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 1/3 হবে। এই উচ্চতা কি আমার জানা আছে না, সেজন্য আমি ভূমি হতে এই উচ্চতাটাকে আমি x মিটার ধরতেছি, ভূমি হতে এই উচ্চতাটাকে আমি x মিটার ধরতেছি, আর এই উপর থেকে এই পর্যন্ত এই উচ্চতাটাকে উপর থেকে এই উচ্চতা ধরতেছি আমি 3 - x, কারণ পুরোটা তো 3 এর সাথে x মাইনাস করলে একটু বের হয়ে আসবে, তাই না। আচ্ছা, একটা জিনিস আমি প্রথমে বলছিলাম যে বিভব শক্তি মাপতে হয় ভূমি থেকে উচ্চতা, গতিশক্তি মাপতে হয় বস্তুর সরণ কোথা থেকে কোথায় হয়েছে। এইটার ক্ষেত্রে বিভব শক্তি যদি মাপি, এই দেখো ভূমি থেকে উচ্চতা মাপবো, আর গতিশক্তি বস্তুর সরণ কই থেকে আসছে, এই উপর থেকে এই পর্যন্ত আসছে না, ও সরণটা এই উচ্চতা মাপবো, এটাও h এটাও h। আচ্ছা, এখন এখানে প্রশ্ন অনুযায়ী বিভব শক্তি, দেখো বিভব শক্তি গতিশক্তির 1/3, কার 1/3, গতিশক্তির। এর অর্থ হচ্ছে আমি EP is equal to 1/3 E কে বলতে পারি, ঠিক আছে, বিভব শক্তি গতিশক্তি 1/3, ওকে। আচ্ছা, এখন আমি EP এর মান বসাই দেব। EP কি হবে, বিভব শক্তি কি mgh is equal to 1/3, গতিশক্তি কি হাফ mv স্কয়ার, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার এই v স্কয়ার তো মান দেয়া নেই, এই v স্কয়ার আমি কি দেব, v স্কয়ার মান দেওয়া নেই। আমরা গতি চ্যাপ্টার 2 ফিজিক্স চ্যাপ্টার 2 গতিতে আমরা একটা ফর্মুলা শিখছি না, v স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2gh। এখানে প্লাস হওয়ার কারণ হচ্ছে উপর থেকে নিচে গ্র্যাভিটির দিকে বলতেছে প্লাস হইছে, এটা জানি না, জানি। তাহলে আমি এটাকে 1/6 ইনটু m ইনটু v স্কয়ার কি u স্কয়ার প্লাস 2gh বলতে পারি। এখন কথা হচ্ছে এখানকার h কিন্তু গতিশক্তির h, এইটার h কিন্তু গতিশক্তির h, এইজন্য আমি এটাকে প্রাইম দিয়ে রাখলাম, অন্যটা মানে পাল্টা রাখলাম, কারণ এই h আর এই h সমান হবে না, এই দুই h কিন্তু পরিচয় ভিন্ন, এই দুই h এর পরিচয় ভিন্ন, একটু পরে দেখতেছি কেন এই দুই h এর পরিচয় ভিন্ন। আচ্ছা, এখন কথা হচ্ছে বস্তু ভর তো সেম, তাই না, এই m কাটা চলে যায়। আচ্ছা, এখানে gh is equal to, এখন 1/6 একবার u স্কয়ারের সাথে গুণ হবে, 1/6 একবার এইটার সাথে গুণ হবে, কারণ কি 1/6 এর পুরোটার সাথে গুণ আছে, তাই না। তাহলে 1/6 ইনটু u স্কয়ার প্লাস 1/6 ইনটু 2 ইনটু g ইনটু h। আচ্ছা, বস্তুটা যে স্থির অবস্থায় ছিল, এই উপরে স্থির অবস্থায় ছিল, এর আদিবেগ কত, 0 না, 0 মিটার পার সেকেন্ড না, তাই বস্তুর আদিবেগ কি 0 মিটার পার সেকেন্ড না, হ্যাঁ 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে gh is equal to 1/6 ইনটু
আদিবেগ কত? 0, তাহলে 0 স্কয়ার প্লাস 3 2 6, এটা কাটা গেলে 3 হয়, 1/3 GH। এখন একটা জিনিস খেয়াল করো, দেখি তো নিচ পর্যন্ত যাচ্ছে কিনা। আচ্ছা, একটু চাপায় নি, হ্যাঁ একটু সরি, একটু চাপায় নিলাম, একটু সরি, এই জায়গাটা ফিল অনেক হাই ক্লপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো আমি এই GH এর মতন রাখলাম, এটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, তাই না? এটা আমার কাছে শূন্য হয়ে যাচ্ছে, দেখো 0 প্লাস 1/3 GH প্রাইম দিচ্ছি, সরি প্রাইম দিচ্ছি। আচ্ছা, এখন আমি একটু সাইডে লিখি, এই দেখো এখন কিন্তু আমার এখানে এই GH এর মধ্যে থাকতেছে, শূন্যটাকে না লিখতে তো চলে, তো 1/3 GH প্রাইম লিখতেই পারি। আচ্ছা, এখন এই জি কাটা চলে যায়, তাহলে কি থাকতেছে? H = 1/3 H প্রাইম। আচ্ছা হইল। এখন দেখো এই H কি? বিভব শক্তির H। এই Hটা কি? বিভব শক্তি H। আর এই Hটা কিন্তু গতিশক্তির H। গতিশক্তির H। এই H কিন্তু বিভব শক্তির H, আর এই H প্রাইম কিন্তু গতিশক্তির H, ঠিক আছে? এখন কথা হচ্ছে বিভব শক্তি মাপি কোথায় থেকে কোথায়? ভূমি হতে উচ্চতা না, দেখো এই ভূমি হতে উচ্চতা কত? H কত? x না? আচ্ছা, এটা কি x বসাই দিই, = 1/3। এখন গতিশক্তির H কোনটা? গতিশক্তির H কোনটা? বস্তু সরণ, বস্তু এখান থেকে এখানে আসছে, বস্তু এখান থেকে এখানে আসছে, 3 - x পরিমাণ সরণ করছে, তাহলে কি 3 - x, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই 3টাকে এই পাশে নিয়ে আসবো, এই 3টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে 3x = 3 - x। ওকে, তাহলে এখানে থাকতেছে 4x = 3, অথবা x = 3/4। তাহলে আমি x এর মান কি পাচ্ছি? x এর মান পাচ্ছি হচ্ছে 3/4 হচ্ছে 0.75 মিটার। ওকে, তাহলে আমার ভূমি হতে উচ্চতা কত? এই x এর মান কত? 0.75 মিটার, ঠিক আছে? তাহলে ভূমি হতে 0.75 মিটার উপরে, গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির 1/3, দেন ডান এন্ড ডাস্ট। ওকে, বসে পড়তে শেষ। ওকে, আচ্ছা এখন আমরা কুমিল্লা বোর্ড 23 এটা সলভ করব। এটা কিন্তু কুমিল্লা বোর্ড 23 এখানে ঘ নাম্বারটা হয়তো গতি চ্যাপ্টারে ছিল, বা খেয়াল নাই, হয়তো বলের ছিল, কিন্তু ঘ নাম্বারটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে, ঠিক আছে? যেহেতু আমরা এই চ্যাপ্টার ওয়ান শর্ট সিকিউ গুলো করতেছি। আচ্ছা, এখানে কুমিল্লা বোর্ড 23 কি বলছে? দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 ও আছে। এই চ্যাপ্টারের জন্য দরকার নেই, তাই না? এই চ্যাপ্টারের জন্য ঘটা দরকার। জনি 0.5 কেজি ঘনের একটি ঢিল 15 মিটার উপর থেকে ছেড়ে দিল। ঢিলটি মাটিতে পড়ার পর জহির ওই ঢিলটি ছুড়ে দিল জনির কাছে। জনি ধরো ছাদ থেকে 15 মিটার উঁচু থেকে একটা ঢিল ছিল না, দেন ঢিলটি মাটিতে পড়লো, মাটিতে পড়ার পর জহির কি করছে? ঢিলটি তুলে আবার জনের দিকে ছেড়ে মারছে। আচ্ছা আচ্ছা, জনির কাছে পৌঁছানোর পর ঢিলটির বেগ শূন্য হয়ে গেল। ঢিলটির বেগ শূন্য হয়ে গেছে এবং জনি এটা ধরে ফেললো। আচ্ছা, ধরে ফেলছে। আচ্ছা, এখন বলছে, আচ্ছা উদ্দীপকটা দেখি, উদ্দীপকটার চিত্রটা কি? ধরো এখানে একটা বিল্ডিং, যে বিল্ডিং এর উচ্চতা হচ্ছে 15 মিটার। এখানে মনে করো জনি দাঁড়ায় আছে, ঠিক আছে? ও একটা ঢিল নিচে ফেলে দিছে, ঢিলটা নিচে ফেলে দিছে। দেন এখানে জহির নামে একটা ছেলে ছিল, নিচে দাঁড়ায় ছিল, জহির নামের ছেলে। এটা কিন্তু জনি, এটা জনি, ওকে? আর এটা কে? জহির। আচ্ছা, জহির কি করছে? এই ঢিলটাকে ও হাতে নিছে, হাতে নিয়ে আবার জনের দিকে ঢিল মারছে, আবার জনের দিকে ঢিলটা ছুঁড়ে মারছে। ছুঁড়ে মারার পর জনি আবার এটা ক্যাচ করছে, আর বলছে ঢিলটি যে ছুঁড়ে মারার পর জনি ক্যাচ করার মুহূর্ত পর্যন্ত ওর বেগ 0 হয়ে গেছিল, ওর শেষ বেগটা 0 হয়ে গেছে, উপরে 0 হয়ে গেছে, জনি ধরে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, এখন ঘ নম্বর প্রশ্ন বলছে ঢিলটি মাটিতে পড়ায় অভিকর্ষ ত্বরণ দ্বারা কৃত কাজ।
অভিকর্ষ ত্বরণ দ্বারা কৃত কাজ আগে বের করতে হবে। জনি যে ঢিলটাকে মাটিতে ফেলছে, মাটিতে ফেলাতে এখানে আসতে ওর কৃত কাজ কি হয়েছে, অভিকর্ষ ত্বরণ দ্বারা কৃত কাজ কি হয়েছে ওটা বের করতে হবে। আচ্ছা, এবং ঢিলটি জনির কাছে পৌঁছাতে যে পরিমাণ কাজ হয়েছে তা সেই পরিমাণ বলতে একই পরিমাণ কাজ হয়েছে কিনা, ঢিলটি আবার জনির কাছে পৌঁছাইতে একই পরিমাণ কাজ হয়েছে কিনা এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তা প্রথমে আমার কাজ হচ্ছে যে কৃত কাজটা বের করা, ওই 15 মিটার উচ্চ থেকে নিচ পর্যন্ত কৃত কাজ। তাহলে ঢিলটি মাটিতে পড়ায় কৃত কাজ তার মাটিতে পড়ায় কৃত কাজ W কি হয়, Fs হয়, তাই না? W Fs হয়, এটা চলতেছে, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, W Fs হয়। আচ্ছা, আমরা অভিকর্ষ ত্বরণ দ্বারা কৃত কাজ, এখানে F কি, M G and S, তাই না? S টা কি সরণ না, বস্তু H, S কোনটা, এখান থেকে এই পর্যন্ত এটাই S না, এটাকে তুমি চাইলে H ও ধরতে পারো, H ও বলতে পারো, হাইট ধরতে পারো, ঠিক আছে? হাইটই বলো বা S বলো, একই জিনিস বুঝলে হলো। আচ্ছা, এখন বস্তুর ভর কত ছিল, দেওয়া আছে কত, 0.5 কেজি না, ঢিলটা হচ্ছে ভর কত, 0.5 কেজি, গ্র্যাভিটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এন্ড S অথবা H এটা কত, 15 মিটার। আচ্ছা, তাহলে সবগুলো গুণ করে দিই, 0.5 ইনটু 9.8 ইনটু 15 কত আসে, ওরে ক্যালকুলেটর আনি দাও, (73.5 জুল), ঠিক আছে? এই বস্তুটা উপর থেকে নিচে পড়তে ওর কাজ হইছে, এখানে কাজ হচ্ছে 73.5 জুল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্টেপ কি, এই জহির এই বস্তুটাকে উপরে পাঠাবে, সেই ক্ষেত্রে কৃত কাজ। আচ্ছা, এটা আজানটা শেষ হয়ে গেছে, হ্যাঁ ওকে, আজান শেষ হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন এটা তো আমার মানে উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে কৃত কাজটা বের হলো। সেকেন্ড কি চাইছে, ঢিলটি জনের কাছে পৌঁছাতে সেই পরিমাণ কাজ হয়েছে কিনা, ঢিলটি জনের কাছে পৌঁছাতে সেই পরিমাণ কাজ হয়েছে কিনা। আচ্ছা, এখন আমার প্রথম স্টেপ কাজ কিন্তু শেষ, এই জায়গাটা কাজ কিন্তু শেষ, নিচে পড়ছে এই জায়গাটা কাজ কিন্তু শেষ। এখন কাজ হচ্ছে এই জহির যে জনের কাছে ঢিলটা মারছে ওর এইখানকার কাজ বের করতে হবে। এখানকার কাজ তো আর এফএস দিয়ে হবে না, এখানকার কাজ হচ্ছিল যান্ত্রিক শক্তি বের করতে হবে, যান্ত্রিক, এটা কিন্তু মনে রাখবা, যান্ত্রিক শক্তি, ঠিক আছে? কারণ এখানে গতি শক্তিতে উপরে ওঠে, বিভব শক্তি ওর মধ্যে আছে, তার মানে আমি এই বিন্দুতে যদি যান্ত্রিক শক্তি বের করতে পারি তাহলে আমি দেন দেখব যে আমার কৃত কাজ আর যান্ত্রিক শক্তি সমান হয় কিনা, আচ্ছা, আমি কি ভিডিও অন করছি, হ্যাঁ করছি, ওকে। তাহলে এখন আমরা যান্ত্রিক শক্তিটা বের করব, এই পয়েন্টে, উপর পয়েন্টে যান্ত্রিক শক্তি, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে এখন আমরা জহির কি বলছে, কে বুঝতে পারছে? আচ্ছা, জহির জনের দিকে ঢিল ছুঁড়ে, তাই না? সেক্ষেত্রে জনের কাছে যে আমার যান্ত্রিক শক্তি বা কাজ কি হবে, বিভব শক্তি, এই বিভব শক্তি প্লাস গতি শক্তি, ঠিক আছে? এটা আমার যান্ত্রিক শক্তি। আচ্ছা, বিভব শক্তি কি, mgh, আর গতি শক্তি কি, হাফ mv²। এখন কথা হচ্ছে উপর পয়েন্টে দেখো বেগ শূন্য হয়ে যায়, উপর পয়েন্টে যে বেগ শূন্য হয়ে যায়, বেগ যদি শূন্য হয়ে যায় তাহলে গতি শক্তি কি শূন্য হয়ে যাবে, কারণ v², v এর মান যদি শূন্য হয় তাহলে পুরোটাকে শূন্য হয়ে যাবে না, অবশ্যই হয়ে যাবে। তো থাকতেছে কি শুধু
mgh শুধু mgh থাকতেছে, m এর মান কত 0.5 ইনটু গ্র্যাভিটি কত 9.8 ইনটু h এর মান কত 15 মিটার উপরে উঠছে, 15 মিটার না 15 মিটার, হ্যাঁ 15 মিটার। দেখো ঘুরে ফিরে কিন্তু ওই মানটাই আসছে 73.5 জুল, 73.5 জুল। ওকে, ঘুরে ফিরে কিন্তু ওই মানটাই আসছে। তার মানে বলতে পারি যে বস্তুটি যে নিচে পড়ছে, ধরো এখানে বস্তুটা ছিল, নিচে পড়ছে, নিচে পড়াতে এখানকার কৃত কাজ যা, দেন বস্তুটিকে ঢিল দিয়ে যাওয়ার এখানে নিয়ে আসা হয়েছে, সেখানকার কৃত কাজ সেম। তাহলে আমার কুমিল্লা বোর্ড 23 ডান, ঠিক আছে। দেন আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওকে, তা ঢাকা বোর্ড 20, এটা একটু বেশি জায়গা লাগবে। আচ্ছা, একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার উচ্চতা উঠায়। যন্ত্রটির কর্মদক্ষতা দেওয়া আছে 35%। আর ঘর নাম্বার প্রশ্ন বলা আছে যন্ত্রটির কর্মদক্ষতা যদি আমি 10% বৃদ্ধি করি তাহলে ব্যয়িত শক্তি কি রূপ বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা যেই যন্ত্রই আনি না কেন, যন্ত্র যদি চেঞ্জ না করি ওর কর্মদক্ষতা তুমি বাড়াইতেই পারো। ধরো আমি একটা পাম্প নিয়ে আসলাম, একটা যন্ত্র নিয়ে আসলাম, ঠিক আছে, এটা আমার যন্ত্র, এটা ধরো একটা পানি তোলার পাম্প যন্ত্র তো, তাই না। এদিক দিয়ে মনে পানিটা ছুঁড়ে খেতে পানি দেয়, তাই না, এদিক দিয়ে পানিটা ছুঁড়ে। আচ্ছা, আর এদিক দিয়ে কারেন্টের তার থাকে। আচ্ছা, এই যন্ত্রটা মনে করো এর কর্মদক্ষতা ধরো হচ্ছে 70%। কর্মদক্ষতা 70%, এর অর্থ হচ্ছে আমি একে যে শক্তিটা দিতেছি বা একে যে ক্ষমতাটা দিতেছি, ধরো আমি শক্তি দিচ্ছি, ক্ষমতা শক্তি কিন্তু খুব যে বেশি ডিফারেন্স তা না। আমি যদি সময়ের সাথে চিন্তা করি তাহলে হয়ে যায় ক্ষমতা, শক্তিকে যদি আমি একক সময়ের সাথে চিন্তা করি তাহলে হয়ে যায় ক্ষমতা, আর হচ্ছে ক্ষমতাকে সময় দ্বারা গুণন করলে আমার শক্তি পাওয়া যায়, তাই না, একই জিনিস তো, কারণ একক সময়ের শক্তি তো ক্ষমতা, তাই না। সো আমি এখন আপাতত কর্মদক্ষতা আমি শক্তি দ্বারা চিন্তা করি, ঠিক আছে। ধরো এখানে আমি ইনপুট, আমি একে দিলাম 100 জুল দিছি, আমি 100 জুল ইনপুট করছি, বিদ্যুৎ লাইন থেকে 100 জুল ইনপুট করছি, ঠিক আছে। আর আমার যে পানিটা তুলতেছে, পানিটা যে তুলে আমাকে দিচ্ছে, এই আউটপুটটা দিচ্ছে হচ্ছে আমার 70 জুল। তা বাকি 30 জুল কই গেল? বাকি 30 জুল লস গেছে, পুরো লস গেছে। কোথায় লস গেছে? এই ভিতরে যে পাখাটা ঘুরে, মোটরের ভিতরে কিন্তু পাখা ঘুরে, দেন এখান থেকে পানি আসতেছে, এইবার দিয়ে যাচ্ছে, সব মিলে ঝেলে লস ঘটছে কত 30, ঠিক আছে। 30 জুল কি হইছে? লস গেছে। ওকে, এখন যদি আমি বলি এই মোটরটার কর্মদক্ষতা আমি 10% বৃদ্ধি করব, মানে কি কর্মদক্ষতা এখন 70 না, এখন আমি 80 করলাম। এর অর্থ হচ্ছে আমার আউটপুটটা হয়ে যাবে 80 জুল, আর আমার লসটা কমে আসলো, 20 জুল লস কমে আসছে, ঠিক আছে। আমার কি 100 এর উপর কোনো তফাৎ করতেছে? কর্মদক্ষতা বৃদ্ধি করলাম যে 100 এর উপর কোনো তফাৎ করতেছে না। এটা কিন্তু আমি এটাই কিন্তু আমি বলি প্রদত্ত শক্তি, ঠিক আছে। যখন একে সময় দ্বারা ভাগ করা হবে, সবগুলোকে সময় দ্বারা ভাগ করা হবে, তখন হয়ে যাবে প্রদত্ত ক্ষমতা। কি হবে? প্রদত্ত ক্ষমতা। আর এটা কি? কার্যকর, তাই না? আচ্ছা, আর এটা তো লস, এটা আমি হিসাব করি না, এটা লস, এটা অপচয়, ঠিক আছে। আচ্ছা, এখন যদি বলি কর্মদক্ষতা আমি 10% কমাইলাম, কর্মদক্ষতা 60% করলাম, আমার 100% 100 যে ইনপুটটা এর মধ্যে আমার তফাৎ পড়বে না, আমার তফাৎ পড়বে এইখানে। এইটা আমি আউটপুট পাবো 60, কম পাবো, লস হবে আমার বেশি, লস হবে আমার 40, ঠিক আছে। ইনপুটে কিন্তু কোনো তফাৎই পড়তেছে না। তার মানে বলতে পারি যে মোটরে আমি পার্সেন্টেজ বাড়াই না কমাই, আমার ইনপুটে কোনো তফাৎ পড়ে না, আচ্ছা, ওকে, এটা হচ্ছে মেইন কনসেপ্ট আমার, ঠিক আছে। এটা হচ্ছে মোটরের মেইন কনসেপ্ট। আচ্ছা, আরেকটা জিনিস যে আমি ইনপুট আউটপুট যাই বলি না কেন, কর্মদক্ষতা ইকুয়াল টু লেখা রাখা উচিত। কর্মদক্ষতা একটু আগে দেখেছি, কর্মদক্ষতা ইকুয়াল টু
আউটপুট ডিভাইড বাই ইনপুট, অথবা অনেকে লেখে এটা কার্যকর শক্তি, কার্যকর ক্ষমতা, ধরো কার্যকর ক্ষমতা, অথবা লভ্য শক্তি, লভ্য ক্ষমতা অথবা শক্তি, ক্ষমতা, অথবা ব্যয়িত, আচ্ছা লভ্য ক্ষমতা বা শক্তি, অথবা ব্যয়িত ক্ষমতা বা শক্তি, ব্যয়িত ক্ষমতা অথবা শক্তি, একটা বললেই হয়, ঠিক আছে। এই ইনপুট আউটপুট অনেক নাম আছে, কার্যকর ক্ষমতা, লভ্য ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা, ব্যয়িত শক্তি, একটা দিলেই হবে, একটা বললেই হবে। এটা দেখা যাচ্ছে না, দেখছো, দেখা যাচ্ছে না। ওকে ওকে। আর ইনপুটগুলো কি বলা যায়, যে হচ্ছে প্রদত্ত প্রদত্ত ক্ষমতা অথবা শক্তি, একটা বললেই হয়, ক্ষমতা বা শক্তি, এটা কিন্তু বা বলছি, হ্যাঁ, লভ্য ক্ষমতা বা লভ্য শক্তি, ব্যয়িত ক্ষমতা অথবা ব্যয়িত শক্তি, ঠিক আছে। এই সবগুলোকে যখন আমি 100 দ্বারা গুণ করব, তাহলে এটা পার্সেন্টেজে চলে আসবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর অপচয় কি? আর শুধু অপচয় যদি বের করতে বলে, অপচয় 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 যদি বের করতে বলে, কি করব, আমি ইনপুট যা দিছি তার সাথে আউটপুটটা মাইনাস করে দেব, অথবা প্রদত্ত ক্ষমতা যা দিছি তার সাথে কার্যকর ক্ষমতা মাইনাস করে দেব, অথবা প্রদত্ত শক্তি যা দিছি তার সাথে কার্যকর শক্তি মাইনাস করে দেব, কার্যকর শক্তি মাইনাস করে দেব, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা জাস্ট ভুল যাতে না হয়। এখন দেখি আমরা এই ম্যাথ সলভ করতে পারি কিনা। আচ্ছা, একটি যন্ত্রের সাহায্যে 500 কেজি পানি 5 মিনিটে 50 মিটার তুলে, এইখানে যে ইনফরমেশন আছে, এখান থেকে আমি যা পাবো সবই কিন্তু আমার হচ্ছে কি জানি বলো এটাকে, আউটপুট পাবো, তাই না। এই কাজটা যে করছে, যন্ত্রটা যে এই কাজটা করছে আমার জন্য করছে না, এটা ওর পক্ষ থেকে এটা আউটপুট না। আচ্ছা, আর কর্মদক্ষতা আছে 45%, ঠিক আছে। আর ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, কর্মদক্ষতা 10% বৃদ্ধি করলে ব্যয়িত শক্তি কি রূপ পরিবর্তন করবে। ব্যয়িত শক্তি বের করার কোনো ব্যাপার না, আমি যদি এইটা mgh বের করি তাহলে কিন্তু আমার ব্যয়িত শক্তি বের হয়ে যাচ্ছে প্রথম ক্ষেত্রে। আচ্ছা, এটা পরে কাজ করতেছি, আগে আমার প্রয়োজন হচ্ছে আমার ইনপুটটা বের করা, কারণ ইনপুট না বের করলে 10% বৃদ্ধি করে আর ইনপুট কত আমি তো জানি না, তা প্রথমে আমাকে ইনপুট বের করতে হবে। তাহলে আমরা কি জানি, কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা ইনটু 100%, ঠিক আছে। এটা হয়, এখন দরকার নেই, কারণ আমার যেহেতু পার্সেন্টেজ দেওয়াই আছে, সো এখানে 100% লেখা দরকার নেই। আচ্ছা, তাহলে কর্মদক্ষতা কত, 45% না, তাহলে 45 ভাগ 100, তাই না। এই 100টা এখানে নিচে চলে আসে, বা পার্সেন্টেজ আছে এটাকে 45 ভাগ 100 লেখা যায়। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রদত্ত ক্ষমতা তো বের করতে হবে, তাহলে কার্যকর ক্ষমতা কত, ক্ষমতা P is equal to W by T, ঠিক আছে, পাওয়ার is equal to W by T, W কত, mgh by T, m এর মান কত, 500 কেজি ভরের একটি পানি 5 মিনিটে T দেওয়া আছে, 50 মিটার h দেওয়া আছে। আচ্ছা, তাহলে কি 500 কেজি ভরের পানি কি গ্র্যাভিটি কি 9.8 ইনটু কত মিটার উঠাইছে, 50 মিটার উঠাইছে, সময় কত, 5 মিনিট দিছে, মানে কি 60 ইনটু 5। তা দেখি এর ক্ষমতা কত বের হয়, এই ক্ষমতাটা বের করে দেখি, 500 ইনটু 9.8 ইনটু 50 ডিভাইড বাই 60 ইনটু 5, 60 ইনটু 5, এর ক্ষমতা হচ্ছে 816.667, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াটে থাকবে, ক্ষমতার একক কিন্তু ওয়াট, WATT, ঠিক আছে, ওয়াট। আচ্ছা, তাহলে আমি এই ক্ষমতাটা এখানে বসাই দিই, 816.667, তাহলে এখানে প্রদত্ত ক্ষমতা বের করব। তাহলে প্রদত্ত ক্ষমতা কিভাবে বের করব, প্রদত্ত ক্ষমতা ইজ ইকুয়াল টু, এটা উপরে চলে যাবে, এটা সব নিচে চলে আসবে,
প্রদত্ত ক্ষমতা উপরে চলে যাবে, 45 নিচে চলে আসবে, 45 নিচে চলে আসবে, 100 উপরে চলে যাবে, 100 উপরে চলে যাবে, আর এটা তো উপরে আছে 816.667, ঠিক আছে। আচ্ছা, ইনটু 100 ডিভাইডেড বাই হচ্ছে 45, 1814.81 ওয়াট, ঠিক আছে। সব আমার ওয়াটে বের হলো, সব আমার ওয়াটে বের হলো। দেখো ঠিক আছে হিসাব, দেখো হিসাব দেখো ঠিক আছে কিনা। আমি আরেকবার একটু করে দিই, তো বেশি করে হবে আসলে। 1667 ডিভাইড বাই 45, ঠিকই তো আছে, ঠিকই আছে, ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এটা কিন্তু প্রদত্ত ক্ষমতা বের হলো, এটা কিন্তু আমার ইনপুটটা বেরিয়েছে, এটা কিন্তু আমার ইনপুটটা বেরিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি বলি যে কার্যকর ক্ষমতা এটা, এটাকে আমরা কিছু বলে ব্যয়িত ক্ষমতা বলতে পারি না। আচ্ছা, ব্যয়িত ক্ষমতা যদি এটা হয়, কার্যকর ক্ষমতা যদি এটা হয়, তাহলে ব্যয়িত শক্তি বের করার ক্ষেত্রে, এই অবস্থায় ব্যয়িত শক্তি যদি বের করতে চাই, এই ক্ষেত্রে ব্যয়িত শক্তি যদি বের করতে চাই, তাহলে কি হবে? ব্যয়িত শক্তি প্রথম ক্ষেত্রে ব্যয়িত শক্তি বের করব। শক্তি গেলে কি? ক্ষমতা গুণন সময়, তাই না? ক্ষমতা গুণন সময়। ক্ষমতা কোনটা ছিল? 816.667 ইনটু সময় কত? 60 ইনটু 5 mgh দিয়েও বের করা যায়, কিন্তু তোমাদের তো জিনিসটা দেখাইতে হবে, তাই না? ব্যয়িত শক্তি কই থেকে পেলে এই জিনিসটা দেখাইতে হবে, কিছুই করার নেই। আমিও জানি এটা mgh দিলে এটা বের হয়ে যাবে, কিন্তু কিছুই করার নেই, এটা দেখাইতে হবে। এখানে তোমরা বাধা 6.667 ইনটু 60 ইনটু 5, ওকে। দেখেন কত আসছে, ব্যয়িত শক্তি কত আসছে? 245,000.1 জুল, ঠিক আছে। এটা প্রথম ক্ষেত্রে ব্যয়িত শক্তি বের হইল। আচ্ছা, এটা প্রথম ক্ষেত্রে ব্যয়িত শক্তি। দেখি ওই পাশে জায়গা আছে কিনা, ক্যামেরার এই পাশে জায়গা আছে কিনা, আছে। আচ্ছা, তা প্রথম ক্ষেত্রের কাজ আমার শেষ। এখন 10% বৃদ্ধির পর, 10% বৃদ্ধির পর এটা আরেকবার চেক করেছি আর কতটুকু জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, হিউজ জায়গা ফাঁকা আছে। 10% বৃদ্ধির পর কর্মদক্ষতা কত হবে? ছিল কত? 35%। 10% বৃদ্ধির পর কত হবে? 55% না? কর্মদক্ষতা কত হবে? 55%। দেখো ছিল 45, 10% বৃদ্ধির পর 55% ইজিক্যাল টু, এখন নিচে হবে প্রদত্ত ক্ষমতা, আর এটা হবে ছিল কার্যকর ক্ষমতা অথবা ব্যয়িত ক্ষমতা, ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, তাহলে 55%টাকে, এটাকে আমি 55/100 লিখতে পারি ইজিক্যাল টু, মোটর কিন্তু সেম, তা প্রদত্ত ক্ষমতা কত হবে? এটাই হবে না, ইনপুট তো সেম হবে, তাই না? তা প্রদত্ত ক্ষমতা কি আছে? 1814.81, আর উপরে কি হবে? ব্যয়িত ক্ষমতা অথবা কার্যকর ক্ষমতা, ঠিক আছে। এখন আমি এই ব্যয়িত ক্ষমতাটাই বের করব। ব্যয়িত ক্ষমতা বা হচ্ছে আউটপুট, এটা এখন আমি বের করব। কিভাবে বের করব? দেখো 55 উপরে আছে, জাস্ট এটাকে উপরে পাঠিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তারপর উপরে থেকে 55 ইনটু এই জিনিসটা উপরে পাঠিয়ে দিয়ে দিছি 1814.81 ডিভাইড বাই 100, দেখি কত আসে। 55 ইনটু 1814.81 ডিভাইড বাই 100, 998.1455, 998.1455
ঠিক আছে। আচ্ছা, এটা তো ব্যয়িত ক্ষমতা, তাহলে এখানে ব্যয়িত শক্তি কি বের হবে? ব্যয়িত শক্তি ইকুয়াল টু ক্ষমতা ইনটু সময়। আচ্ছা, তাহলে ক্ষমতা কি বেরিয়েছে? 99811455 ইনটু সময় কত? 5 ইনটু 60, 5 মিনিটের কথা বলছে তাই না? 5 মিনিটের ক্ষেত্রে একটু চিন্তা করবো, ইনটু 5 ইনটু 60, 2994443.65 জুল। কয়টা ডিজিট? 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। আচ্ছা, এখন দেখো কর্মদক্ষতা যখন 45 ছিল তখন ব্যয়িত শক্তি বেরিয়েছে একটা, কর্মদক্ষতা যখন 10% বৃদ্ধি করলাম তখন ব্যয়িত শক্তি বেড়ে গেছে। এটা কিন্তু ছোট, এটা কিন্তু বড়, ঠিক আছে। এই দেখো এটা 245, মানে এটা 4 এর ঘরে আছে, আর এটা 1299999 চলে গেছে, তাহলে বুঝছো এখানে বৃদ্ধি করছে না। এখন এটার সাথে এটা মাইনাস করে দাও, কতটুকু বৃদ্ধি হয়েছে ওইটাও পেয়ে যাবা। তা এই তো, এটা হচ্ছে ঢাকা বোর্ড বিশের, এটা একটা কনসেপচুয়াল ম্যাথ। এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে প্রশ্ন আসে, এই প্রশ্নটা আরেকবার না বুঝো আরেকবার দেখো ভিডিও, ঠিক আছে। এটা আমাদের প্রশ্ন আসবে এই ধরনের। ওকে, ময়মনসিংহ বোর্ড 20, এটার আমরা ঘ নাম্বার করব এই চ্যাপ্টার রিলেটেড। আচ্ছা, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এটা তো বস্তু, এটা বস্তু, এই বস্তুটা হয়তো উপর থেকে নিচে পড়বে আর কি হবে, তাই না? আর এই প্রান্ত থেকে এই প্রান্ত উচ্চতা হচ্ছে 100 মিটার। আবার এটা হচ্ছে সি বিন্দু, ধরো এটা হচ্ছে ডি বিন্দু, এটা সি বিন্দু। উপর খান থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছিল h মিটার। আবার নিচের খান থেকে উপর পর্যন্ত ডি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে h মিটার। দুইটা দূরত্ব সমান। আচ্ছা, চিত্রের বস্তুকে, আচ্ছা এখানে কিন্তু এই চিত্রের বস্তুর ভর দেওয়া নাই, ভর হচ্ছে কিন্তু 50 গ্রাম, 50 গ্রাম, ঠিক আছে। 50 গ্রাম দেখা যাচ্ছে কিনা? 50 গ্রাম, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ ভর কিন্তু 50 গ্রাম, ভর আমি মিস্টেকে লিখিনি, ভর 50 গ্রাম, আমি একটু আগে দেখলাম যে 50 গ্রাম, বাট আমি লিখতে ভুলে গেছি। আচ্ছা, মুক্তভাবে পড়তে দেওয়া হলো সি বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিয়োগ শক্তির অর্ধেক, এই দ্বিগুণ। সি বিন্দুতে গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ। আমরা কিন্তু জানি সি বিন্দুতে গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ হলে এই কথাটা আমরা কিভাবে লিখবো? আচ্ছা, বস্তুটির মোট শক্তি সি ও ডি বিন্দুতে একই থাকবে কিনা? সি আর ডি বিন্দুতে মোট শক্তি বের করতে বলছে, কিন্তু সবার আগে এই সি বিন্দুর দূরত্ব কোথা থেকে কোথায় কত দূর? এইখান থেকে এই পর্যন্ত সি বিন্দুর দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত ডি বিন্দুর দূরত্ব কত? আবার উপর থেকে নিচ পর্যন্ত এই এইচ এর মান কত? আমরা জানি না, আমাদের এগুলো এখন বের করতে হবে, সবার আগে এগুলো বের করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলছে উদ্দীপকে যে বস্তু সি বিন্দুতে, এই সি বিন্দুতে বস্তুটি গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ হয়। আচ্ছা, তাহলে সি বিন্দুতে আমি একটু দেখি যে এইখান থেকে আমি সি বিন্দুর উচ্চতাটা বের করতে পারি কিনা, এখান থেকে সি বিন্দুর উচ্চতাটা বের করতে পারি কিনা। আচ্ছা আচ্ছা, এখন দেখো যে সি বিন্দুতে কি লিখছে? গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, গতি এই গতি শক্তি বিভব শক্তির 2 গুণ। তাহলে গতিশক্তি কি আমরা ইকে লিখি, বিভব শক্তি কি ইপি লিখি, তাই না? তাহলে গতিশক্তি, দেখো গতিশক্তি আগে লিখলাম, বিভব শক্তি ইপি, কার দ্বিগুণ? বিভব শক্তির দ্বিগুণ, যার দ্বিগুণ তার সামনে 2 বসাই দেব। ওকে, তাহলে এখন গতিশক্তি কি? হাফ এম ভি স্কয়ার। এখন দেখো ভি স্কয়ার, এখানে যদি দেখো গতিশক্তির ক্ষেত্রে ভি স্কয়ার, এখানে তো ভি এর মান নাই, তাহলে ভি স্কয়ার জায়গায় কি বসাতে হবে? আমি এখন ডিরেক্ট সূত্র লিখতেছি না, আমি ডিরেক্ট হচ্ছে এখন আমরা পারি ভি স্কয়ার টু ইউ স্কয়ার প্লাস 2gh, আমি ডিরেক্ট এটা লিখব এখন, কারণ এখন ভি স্কয়ার লিখে আবার লাইন বানানোর কোনো মানে হয় না, ঠিক আছে। এই বয়সে এসে এই কাজটা করার মানে হয় না। ইউ স্কয়ার প্লাস 2gh ইজ ইকুয়াল টু 2 ইনটু mgh প্রাইম। কেন h প্রাইম দিলাম? কারণ এই h আর এই h কিন্তু সমান না, এই h হচ্ছে ভূমি হতে উচ্চতা, আর এই h হচ্ছে ওর সরণটা, ঠিক আছে। আচ্ছা,
এখন দেখো এইটা যেহেতু ভূমি হতে উচ্চতা, বিভব শক্তির ক্ষেত্রে কি ভূমি হতে উচ্চতা না, এই জায়গাটা না, এই জায়গাটা কত 100 মাইনাস এইচ, মানে পুরোটা যদি 100 হয়, পুরোটা যদি 100 হয় ওখান থেকে এইচ বাদ দিলে এইটা আসবে তো, তাই না? এটা তো সেই এইচ। আচ্ছা এখন দেখো বস্তুটার আদিবেগ, আদিবেগ কিন্তু শূন্য ছিল, আদিবেগ কিন্তু শূন্য ছিল, কারণ কি স্থির অবস্থায় ছিল। তাহলে এই ইউ স্কয়ারের তো কোনো জায়গা দরকার নেই, তাহলে শুধু লাগতেছে আমার হাফ ইনটু এম ইনটু 2 ইনটু জি ইনটু এইচ ইজ ইকুয়াল টু 2 ইনটু এম ইনটু জি ইনটু এইচ 100 মাইনাস এইচ, 100 মাইনাস এইচ, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই টু কাটা যাচ্ছে, হাফ আর এই টু কাটা যাচ্ছে। আচ্ছা এই গ্র্যাভিটি কাটা যায়, ভর কাটা চলে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা আমি একটু এই পাশে লিখি, বাকিটুকু এই পাশে লিখি, তাহলে আমার জাস্ট থাকতেছে যে h is equal to 2 into 100 minus h, ঠিক আছে? 2 into 100 minus h, তাহলে এখানে আমরা h এর মান কত আসছে 200 মাইনাস হচ্ছে 2h, তা এখানে মাইনাস 2h এই পাশের সাথে প্লাস 2h, তার মানে 3h is equal to 200, অথবা h is equal to 200 divided by 3, দেখি তো কত আসে h এর মান, এই ক্যালকুলেটর হয়ে গেল। আমরা কিন্তু স্পিড বাড়াই দিছি কারণ আমরা অনেকগুলো ম্যাথ সলভ করছি, ঠিক আছে? এখন আমাদের এগুলো সব বুঝার কথা, ঠিক আছে? 6.66 মিটার, এই h এর মান 66.66 মিটার, ঠিক আছে? এই h এর মান মানে এইটুকু, অথবা এই ভূমি হতে d পর্যন্ত উচ্চতা কিন্তু এইটা, কারণ দেখো দুইটাই কিন্তু h বলছে, উদ্দীপকের দুইটাই h বলছে, মানে দুইটার উচ্চতাই সেম, আর এইটা থেকে 100 মাইনাস করো, এটা তাহলে থাকতেছে এইটা, ঠিক আছে? আচ্ছা ওকে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো h পেয়ে গেলাম, এই c বিন্দুতেও h পেয়ে গেছি, d বিন্দুতেও h পাওয়া হয়ে গেছে, কারণ এই h সমান এটা ভূমি থেকে এই পর্যন্ত 66.66, আবার উপর থেকে c বিন্দু পর্যন্ত 66.66। আচ্ছা এখন কথা হচ্ছে এই c বিন্দুতে আর d বিন্দুতে মোট শক্তি একই থাকে কিনা। আচ্ছা এখন কথা হচ্ছে এই জিনিসটা তুলে ফেলো, এখন আমরা সি বিন্দুতে আর ডি বিন্দুতে মোট শক্তি বের করব, ঠিক আছে? মুছে ফেললাম। আচ্ছা এগুলোর আর কোনো কাজ নেই, তা আগে আমরা সি বিন্দুতে মোট শক্তি বের করার চেষ্টা করি। সি বিন্দুতে মোট শক্তি জানতে শক্তি একই শক্তি, ওকে? মোট শক্তি কি ইপি প্লাস ইকে, মানে বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। ইপি কি এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কয়ার, ওকে? আচ্ছা এখন দেখো, এখন আমরা এটা নোট করি, ঠিক আছে? এটা নোট বাড়ে। আচ্ছা আরেকটা কথা, ভি স্কয়ারকে চেঞ্জ করে দিই, এম জি এইচ প্লাস হাফ ইনটু এম ইনটু ভি স্কয়ার কি ইউ স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে? আচ্ছা এটাকে h প্রাইম দিই, কারণ দুইটি h সমান না। আচ্ছা এটা কিন্তু বিভব শক্তি, এটা গতি শক্তি। সি বিন্দুতে এটা কত হবে দেখো, সি বিন্দুতে ভূমি হতে উচ্চতা কত হবে? সি বিন্দুতে ভূমি হতে উচ্চতা হবে 100 মাইনাস 66.66, তার দিকে কত আসে 44.44 আসবে, তারপর এটা চেক দিয়ে নিই, আমার কনফিউশন লাগে। 66.66 ও 33.34, দেখছো? আচ্ছা এটা কিন্তু ভূমি হতে উচ্চতা, আর উপর থেকে নিচে পর্যন্ত না, বস্তু যেহেতু উপর থেকে নিচে পড়ছে, বস্তুর সরণটা কত? বস্তুর সরণটা হচ্ছে 66.66, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এলা মান বসাই দেব। আরেকটা জিনিস, এম কত 50 গ্রাম না, 50 গ্রাম, 50 গ্রামকে কেজিতে নিয়ে যাও, 50 ভাগ 1000 0.05 কেজি, ঠিক আছে? বস্তুর ভর পেয়ে গেছে। আচ্ছা তাহলে কি 0.05 কেজি ইনটু 9.8 ইনটু বিভব শক্তির h কোনটা 33.34, কেন? কারণ এটা ভূমি হতে উচ্চতা অর্থাৎ বিভব শক্তিতে ভূমি হতে উচ্চতা। আচ্ছা দেন হাফের মতন থাকুক, m হচ্ছে তো 0.05 ইনটু, আচ্ছা
দেখো ইউ স্কয়ার তো 0 হয়ে যাচ্ছে তাই না, ইউ স্কয়ার তো কাজই নাই, ইউ তো মান 0, জাস্ট থাকতেছে কি 2 থাকতেছে ইনটু 9.8 থাকতেছে, আর এখানে h থাকতেছে, h টা কি এইটা বস্তু সরল উপর থেকে নিচে পড়ছে 66.66। দেখি পুরোটার মান কত আসে, অনেক বড় জিনিস আসছে, অনেক বড়, 0.05 ইনটু 9.8 ইনটু 33.36 ইনটু এই ইনটু না যোগ into 0.05 into 2 into 9.8 into 66.66 49.0098 জুল। তাহলে সি বিন্দুতে মোট শক্তি পেয়ে গেছি 49.0098 জুল। ওকে, আচ্ছা এখন এখন আমাদের কাজ হবে, আচ্ছা এটা তো হইলো তাই না, এখন আমাদের কাজ হবে এই ডি বিন্দুতে বিভব শক্তি বের করা, একটু আমি এই সাইডে লিখব, ঠিক আছে। এখন কাজ হবে ডি বিন্দুতে, এটা কিন্তু সি বিন্দু হইলো, এখন ডি বিন্দুতে মোট শক্তি ডি বিন্দুতে মোট শক্তি ইপি যোগ ইকে, ঠিক আছে। আচ্ছা ইপি কি এই এম জি এইচ প্লাস ইকে কি হাফ এম ভি স্কয়ার, তো দরকার নাই, ইউ স্কয়ার প্লাস 2gh, আর ইউ এর মান তো শূন্য, তাই আমার এই জিনিসটা লেখারও দরকার নেই, জাস্ট এই পর্যন্ত থাকলেই হবে। আচ্ছা লেখো ইউ স্কয়ার প্লাস 2gh, পরে ফির আবার কনফিউজ হয়ে যাবে, থাক। আচ্ছা এখন দেখো বস্তুর ভর কি ছিল, এম কত তখন তো বের করলাম 0.05 কেজি তাই না, এম। এখন কথা হচ্ছে এই ডি বিন্দুতে এইচ, এই ডি বিন্দুতে এই ভূমি হতে উচ্চতা কিন্তু এখন চেঞ্জ, ভূমি হতে উচ্চতা কত 66.66 না, এই দেখো ডি বিন্দুতে ভূমি হতে উচ্চতা h হচ্ছে 66.66 মিটার, ঠিক আছে। আর গতিশক্তির h হচ্ছে 33.34 এমন ছিল তাই না, 33.34 কই 33.36 মিটার, ঠিক আছে। গতিশক্তির h হচ্ছে 33.36 মিটার এই ডি বিন্দুর ক্ষেত্রে, কারণ এখানে ভূমি হতে উচ্চতা বেশি। আচ্ছা আর গতিশক্তির উপরে সরণটা কম। আচ্ছা তাহলে এখানে কি থাকছে 0.05 ইনটু 9.8 ইনটু 66.66 প্লাস হাফ ইনটু 0.05 ইনটু, দেখো ইউ স্কয়ার তো 0 হয়ে যাচ্ছে কারণ আদিবেগ শূন্য, তাহলে থাকছে কি 2 ইনটু 9.8 ইনটু 33.36। ওকে আচ্ছা এখন এটা মান বের করি, দেখি কি আসে। আবার এই বড় একটা জিনিসপাতি করতে হবে আমাদের, 0.05 ইনটু 9.8 ইনটু 66.66 প্লাস 1/2 ইনটু 0.05 ইনটু 2 ইনটু 9.8 33.1534 জুল। দেখো দুই ক্ষেত্রে কিন্তু আমার বিভব শক্তি সমান হয় না, কি বলে বিভব শক্তি কেন মোট শক্তি সমান হয় না, এর মোট শক্তি বেশি এর মোট শক্তি কম, তার মানে এই সি আর ডি বিন্দুতে একই থাকবে না, ঠিক আছে। তাহলে তার মানে এই সি বিন্দুতে আর ডি বিন্দুতে শক্তি একই থাকবে না। ওকে তা এখন আমরা স্প্রিং রিলেটেড কুমিল্লা বোর্ড 21 ম্যাথ করবো, তার আগে স্প্রিং সম্পর্কে পড়ে নিই, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, ধরো আমি জাস্ট বেসিকটাকে আলোচনা করি, এখানে একটা স্প্রিং আছে, ঠিক আছে, এটা হচ্ছে সাম্য অবস্থা আছে, স্প্রিংটার সাম্য অবস্থা আছে, এটা কি সাম্য অবস্থা,
সাম্য অবস্থা অথবা সাম্য অবস্থা একটা লিখলে হয়, এটা সাম্য অবস্থায় আছে, এটা সুন্দর লিখি সাম্য সাম্য অবস্থা, ঠিক আছে। এখন এই স্প্রিংটা সাম্য অবস্থায় আছে। এরপর আমি করব কি, এই স্প্রিংটাকে টেনে লম্বা করব, টেনে লম্বা করে এই পর্যন্ত আনলাম। এই সাম্য অবস্থা কিন্তু এই পর্যন্ত ছিল, এই স্প্রিংটাকে টেনে লম্বা করে নিছি। হ্যাঁ, টেনে লম্বা কতটুকু করছি, আমি ধরো সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ টেনে লম্বা করছি, সাম্য অবস্থা থেকে স্প্রিংটাকে এক্স পরিমাণ টেনে লম্বা করছি। আচ্ছা, আমরা হুকের সূত্র পড়ব। হুকের একটা সূত্র আছে, হুকের সূত্র হচ্ছে y সমানুপাতিক -f, অথবা এখানে যদি আমি x ধরতেছি তা আমি বোঝানোর ক্ষেত্রে এখানে x সমানুপাতিক -f লিখতে পারি। কারণ কি, আমি যখন x পরিমাণ প্রসারণ করব, এই স্প্রিংটা f পরিমাণ বল পিছনের দিকে ফিল করবে। কেন করবে, স্প্রিংটাকে তুমি যদি লম্বা করে টানো দেন ছেড়ে দাও, ও কি সামনের দিকে দৌড়াবে না, ও f বলে পিছনের দিকে আসবে। ওই জন্য তুমি যত পরিমাণ x দিবা ও পিছনের দিকে তত পরিমাণ বল প্রয়োগ করবে, মানে f এর একে মাইনাস হবে। কেন মাইনাস, এটা দিক নির্দেশ করতেছে বলটা পিছনের দিকে, x আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, বল আমার পিছনের দিকে ফিল করতেছে, ঠিক আছে। আচ্ছা, সমানুপাতিকটাকে তুলে ফেলবো। আচ্ছা, এটা কি লেখা যায়, f সমানুপাতিক -x লিখতেই পারো, মাইনাসটাকে এই পাশে নিলা, একই জিনিস, ঠিক আছে। মাইনাসটা এখানে দেখা যায়, এখানে দেখা যায়, একই জিনিস। আচ্ছা, এখন আমি সমানুপাতিকটাকে তুলে ফেলবো, সমানুপাতিক তুলে আমি সমান সমান দিব, দেন এখানে ধ্রুবকের মান আসবে, এটা কে আসবে, সমানুপাতিক তুললে এটা কে আসবে, দেন x তো আসেই সাথে, তাই না। এখন কথা হচ্ছে এটা কি, এটা হচ্ছিল বল, স্প্রিং যে বলটা পিছন দিকে ফিল করতেছে সে বল। আচ্ছা, এটা কি, এটা ছিল ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক কি, ধরো এটা হচ্ছে লোহার স্প্রিং, এর জন্য একটা কে আছে, ঠিক আছে। এখন এটা যদি তোমার হচ্ছে পিতলের স্প্রিং হতো, ওর জন্য একটা আলাদা কে আসতো। এখন এটার যদি একটা হচ্ছে টাংস্টেনের স্প্রিং হইতো, তাহলে ওর জন্য আলাদা কে আসতো। আবার এটা যদি লোহার স্প্রিং হইতো, ওর জন্য আলাদা, লোহা তো বলছি, আবার যদি ইস্পাতের স্প্রিং হইতো ওর জন্য আলাদা কে আসতো, ঠিক আছে। এক একটা স্প্রিং এর কে একই রকম, বাট যেই পার্টিকুলার বা যেই ক্যারেক্টারের স্প্রিং ওর কে সব জায়গায় সেমই থাকবে, ঠিক আছে। আর এই এক্স এর পরিচয় কি, স্প্রিং প্রসারণ, স্প্রিং স্প্রিং প্রসারণ কোন প্রসারণটা, সাম্য অবস্থা ছিল, সাম্য অবস্থা থেকে যতটুকু পরিমাণ টানে আসছে, যতটুকু পরিমাণ টেনে আসছে, এক্স পরিমাণ টানছি না, এই স্প্রিং প্রসারণটা কি, এই এক্স। আচ্ছা, তাহলে এটা আমার একটা ফর্মুলা দাঁড়াইতে পারে f = kx, ঠিক আছে। মাইনাস তো দিক নির্দেশ করে, বাট এখানে একটা ফর্মুলা দাঁড়াইতে পারে f = kx, মাইনাস আর দিতেছি না, কারণ দিক নির্দেশ করে যেহেতু দিতেছি না, হোক সমস্যা নেই। আচ্ছা, আবার আমি যদি এর কৃত কাজ বের করতে চাই, কৃত কাজ, স্প্রিং এর কৃত কাজ, স্প্রিং তো বুঝলে তো, এর পুরোটা নির্ভর করে x এর উপর, তাই না, পুরো স্প্রিংটা নির্ভর করে x এর উপর। তাই এটা কৃত কাজ হলো ½ m² হাফ m, মানে যে বস্তু ঝুলাই দিব সেই m, আর যে প্রসারণ হলো তার x², হাফ, ও সরি হাফ m কেন, হাফ kx², সরি হাফ kx², ইসের হাফ kx², স্প্রিং ধ্রুবক যেটা ওই ধ্রুবকটা থাকবে এন্ড যতটুকু প্রসারণ নিছে তার উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে আমার কৃত কাজ হচ্ছে হাফ kx², আর হচ্ছে বল হচ্ছে, স্প্রিং বল হচ্ছে F = kx। এই ক্ষেত্রে আমরা কোনো ভুল করব না, আমার স্প্রিং এর জাস্ট দুইটাই ফর্মুলা, একটা ছিল এইটা আর একটা ছিল এইটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি, ঠিক আছে। এখন আমরা এই প্রশ্নটা সলভ করব। ওকে, এখানে কি বলছে যে দেখো এইখানে সাম্যাবস্থায় আছে, এটা দেন একটা ভর ঝুলাই দিছে, বস্তু x পরিমাণ বৃদ্ধি পেয়েছে, দেখো x পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সাম্যাবস্থা ছিল 10 মিটার, x এর মান বৃদ্ধি পায় হয়েছে ছিল 11.5 মিটার, তাহলে x এর মান কত হবে, 11.5 - 10 কত হবে, 1.5 মিটার, তাই না। এই x এর মান কত, প্রসারণ ছিল কত, 1.5 মিটার। আচ্ছা, আবার দেখো স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, 500 নিউটন পার মিটার। ওকে, এখন বলছে m এর মান নির্ণয় করো,
এই m এর মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি m এর মান কিভাবে নির্ণয় করতে পারবে? একটাই উপায় আছে যে f এর মাধ্যমে আমি যদি কোনোভাবে স্প্রিং এর f বের করতে পারি, বল বের করতে পারি, স্প্রিং এর এই বলের মানটা বের করতে পারি, তাহলে আমি m এর মানও বের করতে পারবো না, কারণ আমরা তো জানি f = mg, আবার f = kx, ঘুরে ফিরে কিন্তু f আর f কিন্তু সমান, তাই না? তুমি এই kx এর মান আর mg এর মান একই। কেন একই? এই m যে g ভরে টানে, যে ওজনটা, যে বল নিচে দিছে, ঠিক সেম পরিমাণ বল ও উপরে ফিল করবে, বিপরীতমুখী বল ও উপরে ফিল করবে, স্প্রিং ওই বলে ফিল করবে, যে বল ও নিচে নামতেছে ঠিক ওই বল ও উপরে ফিল করবে। তাহলে তাহলে আমরা লিখতে পারি না f = mg, ঠিক আছে? এখন mg টা কি? নিচে কাজ করতেছে, আর এই f টা কি? উপরে কাজ করতেছে না? স্প্রিং এর উপরে f টা কাজ করতেছে না? এই নিচে আসছে বলে তো উপরে f কাজ করতেছে। এক্সপোনেন্ট বৃদ্ধি হচ্ছে কিসের জন্য? ভর ঝুলে দেওয়ার কারণে। আর ভর ঝুলছে কিসের জন্য? m আর g এর কারণে, তাই না? আচ্ছা, তাহলে আমি এটাকে মডিফাই করে kx = mg বলতে পারি, অথবা আমি m টাকে বের করতে চাচ্ছি, তাহলে kx/g, তাহলে k এর মান কত? 500 ইনটু x এর মান কত? x এর মান কত? প্রসারণ কত? 1.5 আর g কত? 9.8। তাহলে দেখি এখানে আমার m এর মান কত বের হয়, ক্যালকুলেটরের পাশে 500 ইনটু 1.5 ডিভাইড বাই হচ্ছে 9.8 76.53 কেজি, ঠিক আছে? এই স্প্রিং এর ভর কত? 76.53 কেজি। এটা কিন্তু আমার গ নাম্বার ছিল, ঠিক আছে? গ নাম্বার ছিল, গ লিখতেছি, সমস্যা কি? এটা গ নাম্বার ছিল, ঠিক আছে? এই ভর আমি পেয়ে গেছি। আচ্ছা, এখন দেখো ঘ নাম্বারে কি বলছে? স্প্রিং এর ভর দ্বিগুণ করলে কৃতকাজের পরিমাণ কত পরিবর্তন হবে? পরিবর্তন কি হবে? তার মানে স্প্রিং ভর যেটা আছে ওর আগে কৃতকাজটা বের করব, দেন স্প্রিং ভর দ্বিগুণ করলে ওর কৃতকাজ কত হবে সেটা বের করব। আচ্ছা, আমি বস্তুর ভরটা তো একটু সাইডে লিখি। এই m এর মান কত? m এর মান কত বের হলো? তাহলে m এর মান কত বের হলো? 76.53 কেজি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে ঘ নাম্বারে আমার প্রাথমিক অবস্থায় কৃতকাজ যখন ভর m = 76.53 ছিল, তখনকার কৃতকাজকে বের করব, ঠিক আছে? হাফ kx²। আচ্ছা, হাফ হাফের মধ্যে থাকবো, k এর মান কত? 500 ইনটু x এর মান কত? 1.5 না? 1.5 না? যখন m কেজি ভর ছিল তখন 1.5 প্রসারণ করছে, তাহলে 1.5 হোল স্কয়ার। তাহলে এই কৃতকাজটা বের করি, কত আসে? 250 গুণন 1.5 হোল স্কয়ার। কৃতকাজ আসা ছিল 562.5 জুল। এটা কিন্তু প্রাথমিক অবস্থায় কৃতকাজ। আচ্ছা, ভর যখন দ্বিগুণ করলো, দেখো এখানে দেখো আরেকটা জিনিস দেখাই, স্প্রিং ছিল কি এমন, তাই না? যখন আমি m ভর ঝুলাই দিলাম তখন স্প্রিং হয়ে গেল এমন, এখানে আমি m ভর ঝুলাই দিছি। যখন ভর আমি দ্বিগুণ করব, আচ্ছা এখানে প্রসারণটা কত ছিল? 1.5 ছিল না? এই 1.5 প্রসারণের উপরে কিন্তু স্কয়ার করে আমি কাজটা করছি, ভরে কিন্তু কোনো আলাদা নেই এগুলা ক্ষেত্রে, ঠিক আছে? প্রসারণের উপর নির্ভর করে, x এর উপর নির্ভর করবে। আচ্ছা, এখন যদি ভর আরো ঝুলাই দিই, ভর যদি আমি দ্বিগুণ করি, তাহলে এর প্রসারণটা এমন করে বাড়বে না? এটা 2m। ভর যদি আমি দ্বিগুণ করি, দেখি দেখা যাচ্ছে কিনা। ও রে, অনেক নিচে চলে গেছে। যদি ভর আমি দ্বিগুণ করি, তাহলে এর প্রসারণটা কি? এটা কি 2m করে হবে না? দেখি এখন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। যখন ভর আমি দ্বিগুণ করছি, 2m করছি, তখন এই পর্যন্ত বেড়ে গেছে। ওর প্রসারণটা কিন্তু দেখো, আরো বেড়ে গেছে, এর তুলনায় এর প্রসারণটা বেড়ে গেছে, তাই না? x এর মান কত হবে? এখান থেকে এই পর্যন্ত কিন্তু x এর মান হবে, তখন এটা হবে x এর মান, তাই না?
ছিল এই অবস্থায়, ভর যখন দ্বিগুণ করছি এবার চলে গেছে, x এর মান কত এটা না, আবার আগে x এর মানটাই বের করতে হবে, আগে আমার x এর মানটাই বের করতে হবে। এখন আমার টার্গেট হচ্ছে x এর মান বের করা, ঠিক আছে? তাহলে x এর মান আমরা তখনই বের করতে পারবো আমরা f দিয়ে বের করতে পারি। আচ্ছা, ভর দ্বিগুণ, দ্বিগুণ করে কি 2m, 2m কত 76.53 ইনটু 2। আচ্ছা, ভর দ্বিগুণ করে দিই, 76.53 ইনটু 2, 153.06 কেজি, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? ওকে, আমরা জানি F equal to kx। আচ্ছা, আর F কি mg is equal to kx। আচ্ছা, m এর মান কত 153.06 into 9.8 is equal to k এর মান কত 500 ছিল না, 500 into x। তাহলে এখানে আমি x এর মানটা বের করব, x এর মানটা বের করব, তাহলে হচ্ছে 153.06 into 9.8 divided by 500, ঠিক আছে? আচ্ছা, 153.06 into 9.8 divided by 500, 2.99976। এটা কি ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 লেখা যায়, কারণ 99976 অনেক পয়েন্ট আছে বাদ দিছি, তাই এটা আমি ইকুইভ্যালেন্ট 3 লিখলাম, 3 মিটার, ঠিক আছে? যে মিটার আছে মিটার ইকুয়াল টু 3 মিটার লিখছি। এখন কথা হচ্ছে x এর প্রসারণ, x এর প্রসারণ যখন ভর দ্বিগুণ করলাম তখন x এর প্রসারণ কিন্তু 3 মিটার হয়েছে। যখন ভর এক গুণ ছিল x এর প্রসারণ কি ছিল 1.5 মিটার, ভর যখন দ্বিগুণ করলাম x এর প্রসারণ কত হচ্ছে 3 মিটার। আচ্ছা, তাহলে এখন কৃতকাজটা বের করি, তাহলে পরবর্তী কৃতকাজ w is equal to half k x square, ঠিক আছে? হাফ হাফের মধ্যে থাকবে, k এর মান কত 500 ইনটু 3 স্কয়ার, কত আসে দেখি, ইনটু 500 ইনটু 3 স্কয়ার, 2250 জুল। তাহলে এখন দেখো, এখন আমার পরিবর্তন, এই দেখো কৃতকাজের পরিবর্তন কত, তাহলে কৃতকাজের পরিবর্তন, কৃতকাজের পরিবর্তন। আচ্ছা, এইটা ধরো আমি w ধরলাম, এটাকে আমি w প্রাইম ধরলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এইটা দ্বারা মাইনাস করলে আমি পরিবর্তন পাবো না, মানে w ড্যাশ কে মাইনাস w করলাম, তাহলে তো আমি পরিবর্তন পাবো। কত আসবে? এটা হচ্ছে 2250 মাইনাস 562.5, 562.5 কত আসে দেখি, 1687.5 জুল, ঠিক আছে? 1687.5 জুল, 1687.5 জুল। একটু দেখো, হ্যাঁ ব্যাপারটা চলে গেছে তো বুঝিনি। আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে, সরি। ওকে, এখন দেখো, ওকে বুঝা গেছে, স্প্রিং বুঝা গেছে, সব সেম জিনিস, দুইটা সূত্র দিয়ে সব কাজ করা হয়। ওকে ওকে, দেন নেক্সট ম্যাথ, এটা বরিশাল বোর্ড 2021। আচ্ছা, সুমন 10 কেজি ভরের বস্তুকে 20 মিটার উচ্চতা নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করে, স্প্রিং এর উপর 800 জন কাজ করে 8 সেন্টিমিটার সংকুচিত হয়। আচ্ছা, কিন্তু স্প্রিংটি ওই উচ্চতায় উঠাতে পারলো না, স্প্রিংটি আরো সংকুচিত করা হলো। এখন প্রশ্ন হচ্ছে কত সংকুচিত করা হয়েছে। দেখো আগে কথা বুঝে নাও, ধরো এটা হচ্ছে 20 মিটার উচ্চতা একটা বিল্ডিং, ধরে নাও এই বিল্ডিংটার উচ্চতা কত, এইচ কত 20 মিটার, ঠিক আছে? এখন সুমন কি করছে, একটা স্প্রিং নিয়ে আসছে, স্প্রিং এর উপর একটা বল রাখছে, ও চাইছে কি স্প্রিংটাকেও সংকুচিত করবে, সংকুচিত করে বলটাকে ছুঁড়ে দেবে,
যখন স্প্রিংটা ছুড়ে দিবে এই বলটা উপরে উঠবে, কিন্তু ও যখন 8 সেন্টিমিটার সংকুচিত করছে, এই জায়গাটা x হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার সংকুচিত করছে, বস্তুটা 20 মিটার পর্যন্ত উঠতে পারে না, 20 মিটার পর্যন্ত উঠতে পারে না। তারপরও কি করছে, ও আরো সংকুচিত করছে, দেন ও 20 মিটার উচ্চতা উঠাইতে পারবে। এখন কথা হচ্ছে ও আরো কত সেন্টিমিটার সংকুচিত করলে 20 সেন্টিমিটার মানে 20 মিটার উচ্চতা উঠাতে পারবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ও কত সেন্টিমিটার সংকুচিত করলে 20 মিটার উচ্চতায় উঠাতে পারবে। আচ্ছা, তার আগে কথা হচ্ছে এখানে প্রশ্ন উদ্দীপকে দেখো, স্প্রিংয়ের উপর 800 জুল কাজ করাতে 8 সেন্টিমিটার সংকুচিত হয়, আর আমার এখানে স্প্রিং এর ধ্রুবক দেয়া নেই, তা আমাকে স্প্রিং এর ধ্রুবকটাকে বের করতে হবে, কারণ স্প্রিং ধ্রুবক না বের করলে তো তুমি কাজ করতে পারবে না স্প্রিং দিয়ে। তুমি কি স্প্রিং নিছো, ওর পরিচয়টাই তো স্প্রিং ধ্রুবক, তাই না? তাহলে আগে আমাকে স্প্রিং ধ্রুবকটা বের করতে হবে। এখানে দেখো, এখানে কৃত কাজ দেওয়া আছে, W দেওয়া আছে, প্রথম পর্যায়ে W কৃত কাজ দেওয়া আছে 800 জুল, দেন ওর ফলে সংকুচিত কত হয়েছে 8 সেন্টিমিটার অথবা 0.08 মিটার সংকুচিত করা হয়েছে, তাই না? আচ্ছা, এখন এই স্প্রিং যা পরবর্তীতে সংকুচিত যে করবে, আরো যে সংকুচিত করবে একই স্প্রিং এ তো করবে, তার মানে k সমান, তাই না? k এর মান সমান, তার মানে কি জানি W ½ kx², W মান কত 800 জুল ½ ইনটু k, এর মতো থাকুক, x² কত 0.08 স্কয়ার, তাহলে এখানে আমার পুরো মান কত আসছে k আচ্ছা দেখো, এই হাফটা এই পাশে যে গুণ হয়ে যাবে, 800 গুণন 2, হাফটা উপরে যে গুণ হয়ে যাবে, আর এই স্কয়ারটা নিচে চলে আসবে 0.08 হোল স্কয়ার, দেন দেখি k এর মান কত আসে। 800 গুণন 2 ভাগ 0.08 হোল স্কয়ার, 0.08 হোল স্কয়ার, তাহলে 250 গুণন 10 টু দি পাওয়ার 3, ওকে 250 গুণন 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার, নিউটন পার মিটার, ঠিক আছে? আচ্ছা, এটা আমার k এর মান আসলো। আচ্ছা, এখন কথা হচ্ছে স্প্রিংটিকে আরো কত সংকুচিত করলে ওই কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে হবে। আমি জাস্ট k এর মানটা পাইছি, এখন স্প্রিংটাকে আরো কত সংকুচিত করলে কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে হবে। তা আমরা দেখতেছি 800 কৃত কাজ নিয়ে তো 20 সেন্টিমিটার উপরে পৌঁছাতে পারতেছে না, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে যে 20 মিটার উচ্চতা উঠাইতে ওর কত কৃত কাজ প্রয়োজন, 20 মিটার উচ্চতা উঠাতে ওর কত কৃত কাজ প্রয়োজন। আচ্ছা, কি আমরা k এর মানটা পাই গেছি না? k এর মানটা বের করছি কিন্তু 250 * 10 টু দি পাওয়ার 3 নিউটন পার মিটার, ঠিক আছে? তাহলে আমি এই জায়গাটা এখন মুছি, এই জায়গাটা মুছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমার কাজ কি, আমার এমন একটা কাজ এই পাশে না, এই পাশে আট করি, আমাকে এমন ভাবে কাজটা করতে হবে যাতে এই 20 মিটার উচ্চতা, 20 মিটার উচ্চতা বিল্ডিং এর উপরে বস্তুটা পৌঁছায়, এর কৃতকাজ বের করতে হবে। তা এই পর্যায়ে কৃতকাজ কি mgh দ্বারা বের করা সম্ভব না, শক্তি আর কৃতকাজ তো একই, জুল তো বের হয়, তাই না? আচ্ছা, বস্তুর ভর দেয়া আছে, 20 মিটার উচ্চতা বের করার ব্যাপারই না, তাহলে 20 মিটার উচ্চতায় উঠতে কৃত কাজের প্রয়োজন কত, W mgh, অথবা mg তো f, h তো সরণ, তাই না? fs বলাই যায়। আচ্ছা, m কত 10 কেজি ইনটু, এই দেখো 10 কেজি লেখাই আছে, g কত 9.8 ইনটু h কত 20 মিটার, 20 মিটার উচ্চতা না 20 মিটার, তাহলে কত আসে দেখি, 10 ইনটু 9.8 ইনটু 20 ইনটু 20, আচ্ছা 1960 জুল। এখানে 800 জুলে যেহেতু উঠতে পারে নাই, তার মানে 1960 জুলে বস্তুটা উপরে উঠবে। তাহলে আমার এখানে যে স্প্রিংটা ছিল, এখানে যে স্প্রিংটা ছিল, এই কতটুকু সংকুচিত করবে, এইটাকে x বের করতে হবে না? কতটুকু সংকুচিত করলে এই শক্তি অর্জন করবে, তা সেই ক্ষেত্রে আমাকে x বের করতে হবে না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি জানি w ½ kx², এখন রাউন্ড অফ কত আসবে 960 ½ ইনটু k মান কত, k মান দেওয়া আছে 250 * 10 টু দি পাওয়ার 3 ইনটু x², ঠিক আছে? আচ্ছা,
তাহলে আমি যদি শুধু x স্কয়ার মানটা বের করতে চাই, শুধু x স্কয়ার মানটা বের করতে চাই, আমার দেখো 1960 উপরে থাকতেছে, 2 নিচে আছে উপরে উঠে যাবে ইনটু 2, কে এখানে আছে, কে নিচে চলে আসবে, তাহলে 250 ইনটু 10 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে শুধু x এর মান বের করতে হবে, তাহলে এখানে রুটের নিচে এটার মান বসে দেব। তো দেখি এটার মান কত বের হয়। এটার মান 1960 ইনটু 2 ডিভাইডেড বাই 250 ইনটু 10 টু দি পাওয়ার 3। হুম 0.01568। ওকে, তাহলে এটা পুরোটা রুট করে দিই, রুট অ্যান্সার 0.1252 মিটার। এটা কিন্তু মিটারে আসলো, ঠিক আছে। তার মানে প্রথমে তুমি 0.08 মিটার সংকুচিত করে কাঙ্ক্ষিত পর্যায়ে তুলতে পারো না। দেন আচ্ছা দিয়ে রেকর্ড ফ্লো অফে আছে কিনা, না ঠিক আছে। দেন তুমি কি করলা, 0.12 মিটার যখন নিচে নিয়ে গেলা, 0.12 মিটার যখন নিচে নিয়ে গেলা, তখন এই বস্তুটা ঠিক 20 মিটার উচ্চতা পর্যন্ত উঠে গেছে। কারণ কি 20 মিটার উচ্চতা কৃত কাজ আমার 1960 দরকার, ঠিক আছে। 1960 আমার 20 মিটার উচ্চতা দরকার। আর আমি এই 1960 নিয়েই আমি x এর মানটা বের করলাম যে এই পরিমাণ সংকুচিত করলে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো সম্ভব, ঠিক আছে। তাহলে আমার স্প্রিং এর কাজ শেষ। ওকে, আর কি টাইপ বাকি আছে বলো তো? আমরা তো মোটামুটি সবগুলো টাইপ করছি। আমরা মিলিত বস্তু করলাম, দেন হচ্ছে কর্মদক্ষতার ম্যাথগুলো করছি, তাই না? আচ্ছা, আরেকটা শেষ হলো, কাজ ক্ষমতা শক্তি ডান। এরপর কোনটা নিয়ে শুরু করবো তোমরা একটু জানাইও আমাকে যে এরপর কোনটা নিয়ে শুরু করবো। আর তোমরা আমাদের ফেসবুক গ্রুপটাতে অ্যাড হয়ে যাও, আর যারা ফেসবুক গ্রুপে আছো তত ভালো, আর যারা ইউটিউবে দেখতেছো ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাও, ঠিক আছে। আমাদের গ্রুপ হচ্ছে এই মার্কস স্টুডেন্ট গ্রুপ। ঠিক আছে, এই মার্কস স্টুডেন্ট গ্রুপ, ঠিক আছে। এই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। এখানে আমরা ফ্রি লাইভ ক্লাস করি, দেন আলোচনা করি, কোনো ডাউট সলভিং করি, ঠিক আছে। আর তোমরা শেয়ার করে দিও, এই তো। আর কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও কমেন্টে, দেন আমি আর শেষে রিপ্লাই দিব, দেন আমি তোমাদের বুঝাবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি, আল্লাহ হাফেজ। আমাদের চতুর্থ অধ্যায় ডান।